আমি তোমাকে যেটা বলছি, এখন আমাদের টাস্কটা ওইটা তোমরা কি করে আরো বেটার করতে পারো। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তোমাদের অনেক কিভাবে বানাতে হবে, এটা কি করে বানাবে এই পাঁচটাই আমি তোমাদের বলছি, ঠিক আছে? কি করে দেখো, অমনি আগের দিন আমাকে হোয়াটসঅ্যাপের একটা ইউআই তৈরি করে দিয়েছে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাকচুয়াল যে ইউআইটা তাইও তৈরি করে, তাই দেখে দেখে আরেকবার তোমাদের বলছি, তোমরা ইনিশিয়াল স্টেজে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপ দেখে দেখে তোমরা তৈরি করো, ঠিক আছে? এতে কি হবে, তোমাদের এই ফিগমার যে কম্পোনেন্ট গুলো আছে, ফিগমার যে টুলস গুলো আছে, সেগুলো সম্পর্কে আরেকটু জ্ঞান বাড়বে, ঠিক আছে? আরো আর তোমাদের কি বলবো, বেটার ভাবে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে দেখে দেখেই করো। এক্সাক্ট কোনো একটা ওয়েবসাইট বা অ্যাপ হলো, দিয়ে সেটা সেটা দেখে ইউআইটা বানাও। দেন তোমাদের কাজ কি? এই যে ইউআইটা এক্সিস্ট বানালে ওইটাকে আরেকটু বেটার করা বা আবার রিবিল্ড করা যায়। এই কথার মানে কি যে, ধরো আজকে তুমি হোয়াটসঅ্যাপের ইউআইটা বানাও, এবার নেক্সট কাজ হলো যে হোয়াটসঅ্যাপের ইউআইটাই যদি হোয়াটসঅ্যাপ না বানিয়ে তুমি বানাও, তাহলে তুমি কেমন করে বানাও? মানে তুমি আজকে হোয়াটসঅ্যাপের মতো একটা চ্যাট অ্যাপ্লিকেশন বানাচ্ছো, তো সেই ইউআইটা তুমি কি করে বানাও? বা ধরো হোয়াটসঅ্যাপের ইউআইটাই তুমি আরেকবার বানাও, ঠিক আছে? যেটা বলছো হোয়াটসঅ্যাপ থেকে, ধরো তুমি এরকম ভাবো যে হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে অ্যাপ্রুভ করেছে এবং বলছে যে আমাদের ইউআইটা আরেকবার বানিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কিরকম ইউআই বানাবে সেটাই আরেকবার, ঠিক আছে? এটা কি করে বানাবে তার প্রসেস থেকে প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা তোমাকে অ্যানালাইজ, প্রবলেম স্টেটমেন্ট তোমাকে যে কি, প্রথম প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে তোমাকে হোয়াটসঅ্যাপের ইউআইটা রিডিজাইন করতে। দেন এই প্রবলেম স্টেটমেন্টটাকে অনেক ছোট ছোট পার্টে ব্রেক, এরকম যেটা বললাম যে হোয়াটসঅ্যাপের মধ্যে কি ফিচার থাকে। ফিচার মানে এই দেখো, ফার্স্ট অফ অল যে তুমি হোয়াটসঅ্যাপ খুললেই এই পেজটা আসে, তুমি কার কার সাথে কি কি চ্যাট করেছো দেখতে পাবো, নিচে একটা নোটিফিকেশন বারে দেখতে পাবো, যেটা প্রথমে চ্যাট চ্যাট সেগমেন্টটা থাকে। এছাড়া তুমি স্ট্যাটাসের জায়গাটায় যেতে পারো, কমিউনিটিস এর জায়গাটায় যেতে পারো, বা কলস এর জায়গাটায় যেতে পারো, ঠিক আছে? এই ফিচার গুলোকে তুমি লিস্ট ডাউন, কি ফিচার থাকে ছোট থেকে ছোট বড় যাই যেগুলো ফিচার দেখতে পাচ্ছি সব লিস্ট ডাউন। প্রথমে আমি যেটা আরেকবার বলে দিচ্ছি, প্রথমে দেখো খুললেই এরকম হোয়াটসঅ্যাপের একটা লোগো থাকে, আর লেফট সাইডে এই তিনখানা অপশন থাকে যেটাতে আমি কিউআর কোড স্ক্যান করতে পারি, ছবি তুলতে পারি, আর একটা আরো অপশন, মোর অপশন, সরি একটা সেকশন, বা আর্কাইভড এর একটা সেকশন, বা এর নিচে চ্যাটের একটা সেকশন। এগুলোকে লিস্ট ডাউন করো, দেন এগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজাও। কোনটা তুমি আগে করতে পারো এবং কোনটা তুমি পরে করো। মানে যেটা বলছি যে তুমি ডিভাইস ডিজাইন শুরু করো, সবার আগে তোমাকে এই হোয়াটসঅ্যাপের জন্য এই যে চ্যাটের হিস্ট্রি পেজটা, এটা সবার আগে তুমি ডিজাইন করো। কেন না, যদি তুমি এটা যদি ডিজাইন না করো, এই মেটার যে বাটনটা আছে, ওই নিউ চ্যাটের যে বাটনটা আছে, এই বাটন গুলো তুমি বানাতে পারো। তো আগে চ্যাট হিস্ট্রিটা বানাতে হবে, তারপরে ওগুলো বানাতে হবে। এরকম করে অর্ডার অনুযায়ী তুমি পুরো জিনিসটাকে, যে ফিচার গুলো তুমি লিখলে সেগুলোকে ডিভাইড করো, ঠিক আছে? দেন এই যে অর্ডারটা বানালে সেই অর্ডার অনুযায়ী ওইগুলোকে বানাতে হবে। যেটা আমি বলছি প্রথম থেকে, যে চ্যাট হিস্ট্রিটা ধরো তুমি আগে বানাতে, চ্যাট হিস্ট্রি বাদ দাও, ধরো সার্চ বারের যে ইউআইটা আছে ওটা তুমি আগে বানাতে বসো। কি করে বানাবো, তোমার কাছে তো আইডিয়া থাকবে না যে সার্চ বারটা কেমন দেখতে হবে। তার জন্য তোমাকে আইডিয়া নিতে হবে। আইডিয়া করতে থেকে নেবে না, আমি যে তোমাদের বলেছিলাম সেই দেখাচ্ছিলাম জিমেল ওয়েবসাইট, প্রচুর ইউআই আছে। জিমেল ছাড়াও এছাড়াও অনেক ওয়েবসাইট আছে, দিয়ে দেবো। এই ওয়েবসাইট গুলোতে আমরা সার্চ করি, সার্চ করবো যে আমরা এখন সার্চ বার কি করে তৈরি করবো, তার ইউআইটা কেমন দেখতে হবে সেটা জানি। জিমেলে আমি তোমাদের সার্চ করে দেখাচ্ছি, জিমেলে যাবে, সার্চ করলে অ্যাপ সার্চ। তো আমার কাছে এত কিছু এলো, দেখি যে কোনটা আমি দিতে পারি। যদি এই ইউআইটাতে দেখি, দেখো এখানে একটা সার্চ বার আমাকে দেখাচ্ছে, দেখি আছে কি?
সেখানে একটা সার্চ বার দেখা, এরকম অনেকগুলো ইউআইতে দেখবে সার্চ বার অনেক কিছু দেখাচ্ছে। এগুলো যে কোনো একটা থেকে আমি ইন্সপিরেশন নিই। কন্ডিশনটা কি, যে সেটা যেন আমার অ্যাপটার যে গোল সেটার সাথে ম্যাচ। ঠিক আছে, যেমন এটা একটা কুকিং অ্যাপ, বা স্টিল এই যে সার্চ বারটা আছে, এটাকে যদি আমি একটুখানি মডিফাই করি, একটুখানি আমার অ্যাপের জন্য যেমন হতে পারে, যেমন শ্যাডোটা আমি না রাখতে পারি, যেমন এই ধরনের ছোট্ট ছোট্ট মডিফিকেশন গুলো করে এইখান থেকে এবার দেখে দেখে আমি আমার ফিগমার যে ডিজাইনটাই বানাচ্ছি ওখানে আমি বানাই। দেন সার্চ বার হয়ে গেল, দেন আর্কাইভের সেকশনটা, এরকম প্রচুর জিনিস, ছোট ছোট জিনিস আমি সার্চ করতে পারি, সেগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারি, এবং সেগুলো দেখে ইন্সপিরেশন নিয়ে আমি আমার অ্যাপটাতে বানাবো। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ফ্লো, যেটা কোম্পানিতে করা হয়, ফলো করা হয়। ঠিক আছে, এই ফ্লোটা ধরে যদি করতে পারো, তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। কেন বলছি, তোমরা যদি আজকে একটা হোয়াটসঅ্যাপ রিওয়াই তৈরি করবে বলে বসো, তাহলে তোমাদের কাছে একসাথে মাথায় অনেকগুলো জিনিস চলবে, যে আমি কি করতে পারি। পেজটাকে ডিজাইন করবো না, তারপরে কি ডিজাইন করবো, এর জন্য তোমরা সবার আগে প্রত্যেকটা ফিচারকে ডিভাইড করে লিখে লাভ, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার থাকবে আইডিয়া, যে তোমাদের এক্স্যাক্টলি কি কি জিনিসের উপর কাজ করবে। এরপর ওয়ান এট এ টাইম করে কাজ। তাহলে দেখবে যে তোমাদের করতেও ভালো লাগছে, এবং আলটিমেটলি জিনিসটা খুব ভালো দেখবে। এবার বুঝলে? কোন নাদিম, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা করো। আর আর বাকিরা কেউ কিছু করোনি? শুভম, আগের দিন একটা দেখাচ্ছিল তো, শুভম তো ট্রেনে আছে। ঠিক আছে। রিপন, তুমি আগের দিন বোধহয় ক্লাসে ছিলে। আচ্ছা, ঠিক আছে, তুমি কি আগের ভিডিও গুলো দেখেছো? কি ফটোশপ? তুমি কি 2019 করছো তো না? তাই জন্য। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমরা ফটোশপ নিয়ে শুরু করবো। স্ক্রিনটা তো শেয়ার করে আছে, তোমরা সবাই করে নিন ফটোশপ। আগের দিন বলে দিচ্ছি। নাদিম, ফটোশপ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই, কেন আমাদের ফটোশপটা প্রয়োজন। ঠিক আছে, ফটোশপ সম্পর্কে কারোর কিছু আইডিয়া কেন বলতে পারো? তারপর আমি বলেন তো। হুম, ঠিকই বলেছো, বাট ফটোশপের অনেকগুলো পার্ট। একটা হতে পারে ফটো এডিটিং আমরা করতে পারি। ঠিক আছে, দেন ফটো এডিটিং এ কি করতে পারি, কালার কারেকশন করতে পারি। যদিও কালার কারেকশন করার জন্য অ্যাডোবের আরেকটা টুল আছে, অ্যাডোবে লাইটনিং, ওটা আরো বেটার, বাট ফটোশপও করতে পারি। এছাড়া আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি, যে কোনো তোমরা যে যে কোনো পেজ যদি ফলো করো,
যে যা ইচ্ছে, ধরো বিটেক এর পেজটা যদি ফলো, মানে যে গ্রাফিক্স গুলো তৈরি করে শেয়ার করা হয় সেগুলো ফটোশপে তৈরি, ঠিক আছে। এছাড়া ফটোশপের অল্টারনেটিভ হিসেবে ক্যানভা আছে, ফটোশপ সেটার থেকে অনেকটাই স্ট্রং, কেন স্ট্রং ওটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এছাড়া কি করতে পারি, যেটা আমাদের উদ্দেশ্য, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় যে কোনো অ্যাসেট তৈরি করতে। একটা ইউজ কেস আমি তোমাদের বলি। আজকে সন্ধ্যাবেলা আজকে তো নাদিম বলছিল যে পিক থেকে ভেক্টর ইমেজ কি করে ডাউনলোড, ভেক্টর ইমেজটা কি, ও ও কি চাইছিল যে ওর যে ইউআইটা দেখাচ্ছে সেখানে দেখছে যে ওর আইকন গুলো ছিল ব্ল্যাক, ব্ল্যাক আইকনের জন্য ব্ল্যাক কালার, ওর দরকার হচ্ছে ওর ইউআই ডিজাইনটাতে হোয়াইট কালারের আইকন, এই ফিচারটা ভেক্টর ইমেজ গুলো দেয়, এর কালার চেঞ্জ করতে পারে। বাট তুমি এমনিতে ফিগমাতে কিন্তু ছবির কালার গুলো চেঞ্জ করতে, সেটা কি করে করবে, সেটা তুমি ফটোশপে করতে পারবে। এটা দেখাবো আমি ওকে বলেছি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো তোমরা সব ফটোশপে করতে পারো, যেগুলো ইউআই তে তোমাদের হেল্প। এবং একজন ইউআই ডিজাইনার হিসাবে তোমাদের কাজ ইউআই এলিমেন্ট গুলোকে পরপর সাজানো, বা ইউআই এলিমেন্ট গুলো কি অর্ডারে হতে পারে বা কিরকম করে হতে পারে, ফন্ট এগুলো দেখা কিন্তু শুরু করতে হবে। তোমাদের কাজ কিন্তু অনেক সময় অ্যাসেট নিয়েও হয়। যেমন অ্যাসেট নিয়ে আমি তোমাদের প্রথম একটা সিম্পল দিচ্ছিলাম যেখানে অনেকগুলো ছবি ছিল, ওরকম টাইপের ছবি কিছু জেনারেট করতে হবে। যদিও সেটা প্রাইমারিলি ইউএক্স এর কাজের মধ্যে পড়ে না, বাট অনেক কিছু করতে হতে পারে। তোমার ইউআই এর সাথে ঠিক কিরকম ছবি মানাতে পারে সেটা তোমাকে নিজেকেও ডিসাইড করতে হবে। এই জিনিসগুলো আমরা সবকিছু ফটোশপে করতে পারি। দেখি আমরা ফটোশপটা স্টার্ট করি। ফটোশপের আইকন দিয়ে সার্চ করে তোমরা সার্চ করে স্টার্ট করতে পারো। যাদের যাদের ইনস্টল আছে তারা সাথে সাথে করে দেখতে পারে। দেখো ফটোশপ খুললে আমাদের কাছে সবার আগে এই পেজটা মোটামুটি আছে সবার কাছে, ঠিক আছে? দেখি একটু দেখি, তুমি উপরে আমাদের কাছে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ফাইল এডিট, ইমেজ লেয়ার, এগুলো আমরা এখন এগুলো আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করবো তখন এই অপশন। এছাড়া কি আছে, এর নিচে দেখো হোম বলে সেকশন আছে। হোম সেগমেন্টে তুমি রিসেন্ট কাজ করেছো ফটোশপ, সেগুলো ডকুমেন্ট গুলো থাকবে। তোমরা যেহেতু প্রথমবার ফটোশপ খুলছো, তোমাদের এখন অনেক কিছু থাকবে, নতুন ফাইল ক্রিয়েট, অ্যাডোবের যদি কিছু প্রিবিল্ট কিছু ডিজাইন থেকে সেগুলো। এর নিচে কি আছে, এলআর ফটো। এলআরটা কি হচ্ছে, লাইট, যেটা হচ্ছে অ্যাডোবে লাইট, লাইট রুম ফটো। এখানে আমার যেহেতু লাইট রুম ইনস্টল নেই, তোমাদের কিছু আসবে, ঠিক আছে। এখান থেকে কি করতে পারো, লাইট রুমে যে ফটোগুলো এডিট করে, যেটা বললাম কালার কারেকশন বা সেটা যা যায় লাইট করা যায়, সেগুলো করার পর তুমি এখান থেকে লাইট রুমের ফটোগুলো ডাইরেক্ট অ্যাডোবে ফটোশপে আনতে। এছাড়া কি উপায় আছে, নতুন ফাইল ক্রিয়েট করতে পারি ক্রিয়েট নিউ দিয়ে, আর ওপেন করতে পারি যে কোনো এক্সিস্টিং ফাইল ওপেন। যেহেতু আমাদের কাছে এখন ফটোশপ ফাইল নেই, আমরা ক্রিয়েট নিউ করবো। আরেকটা কথা, ওপেন ক্লিক করলে একবার দেখি, শুধুমাত্র কিন্তু তোমার ফটোশপ ফাইলই ওপেন করতে পারবে এমন না। যে কোনো ইমেজকেও তুমি ওপেন করতে, সেটা একটা ফটোশপ ফাইল হিসেবে open, ঠিক আছে। এটা আমরা আপাতত বাদ দিই, ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ করলে এই পেজটা আমাদের কাছে দেখে একটু এখানে কি আছে। প্রথমে এই লেফট সাইডে এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ডিজাইনের ফাইলের সাইজ, যেটা আমরা ফিগমাতেও মোটামুটি এরকম একটা করেছিলাম যে এরকম সাইজের ডিজাইন। ওখানে কি ছিল, ওখানে বিভিন্ন ডিভাইস অনুযায়ী সাইজ মেনশন, ডেস্কটপের জন্য বা ফোনের জন্য। এখানে কি আছে, এখানে তোমার এগুলো কি, এগুলো আমি আগে বানিয়ে কাস্টম পিক্সেল মেনশন করা আর রেজলিউশন। এছাড়া কি কি আছে, আমি আর একটু নিচে দিই। এখানে আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এখানে তোমাকে বিভিন্ন টাইপের পোস্টারের সাইজটা হতে হবে। এটা অনেকটা সিমিলার হচ্ছে কি সেই ডেস্কটপের একটা ফ্রেম বানানো, ঠিক আছে। ডেস্কটপের ফ্রেমের যেমন একটা
প্রিডিফাইন্ড সাইজ থাকে এখানে এই জিনিস একটা প্রিডিফাইন্ড সাইজ দিই। পোস্টার যদি বানাতে চাও তাহলে 18 ইঞ্চ ক্রস 24 ইঞ্চের একটা সাইজ দিয়ে দেবে। আমি গ্রিড বানাতে চাও সেটা দিয়ে দেবে। আমি যদি ওয়েবে যাই দেখো, ফিগমাতে যেমন ছিল এখানেও সেরকম ওয়েব মস্তম, ওয়েব লার্জ, ওয়েব মিডিয়াম সাইজ গুলো আছে। মোবাইলের মধ্যেও আছে, সব ডিভাইসের নাম এক্স্যাক্টলি ফিগমার মানে। প্লাস আরো কিছু তোমার যেটা দেখলে যে ফটোর সাইজ আছে, প্রিন্টের সাইজ আছে। আর রিসেন্টের মধ্যে যেগুলো আমি রিসেন্টলি বানিয়েছিলাম কাস্টম সাইজ, আমি জেনারেলি কাস্টম সাইজ নিয়ে কাজ করি, বাট তোমরা জিনিসগুলোর জন্য যদি ইউআই ডিজাইন করো তো ওখানে এবার মোবাইলের জায়গা, ঠিক আছে। দেন দেখি রাইট সাইডে কি বলছে। রাইট সাইডে এটা হচ্ছে কি তোমার ফাইলের নাম আছে, আনটাইটেল ওয়ান। আমি এটা যা ইচ্ছে দিতে পারি, আমি এটা এখনো চেঞ্জ করতে পারি, বা আমি যদি এখন চেঞ্জ না করি তখন সেভ করবো তখনও চেঞ্জ করতে। আর কি চাইছে আমার কাছে, উইথ আর হাইট চাইছে, ঠিক আছে। এই উইথ আর হাইটের ইউনিটটা কি সেটা দেখাচ্ছে পিক্সেল। আমি পিক্সেলের উপর ক্লিক করি, পিক্সেল আছে এখানে, ইঞ্চেস আছে, সেন্টিমিটার, মিটার, পয়েন্টস, অনেক অনেক ইউনিট আছে। খুব ওয়াইড ইউজ হচ্ছে পিক্সেল। কেন পিক্সেল কেন ইউজ করবে? কারণ আমার যে কোনো ওয়েব ডিজাইন যখন ডিজাইন করবে, এই ডিজাইন রিলেটেড কোনো অ্যাসেট তৈরি করবে, এগুলোর ইউনিট জেনারেলি পিক্সেলই, ঠিক আছে। যদি কখনো ফেসবুকে কখনো কোনো পোস্ট করে থাকো ছবি, এখানেও দেখবে তোমাকে, বা কখনো হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার চেঞ্জ করে থাকো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকো, এখানে দেখবে তোমার কাছে যে ছবিটা তুমি দিচ্ছ সেটার সাইজ সবসময় পিক্সেলই চাই, যে এত পিক্সেলের মধ্যে যেন ছবিটা। এই জন্যই আমরা পিক্সেলটাই ওয়াইডলি ইউজ। এছাড়া ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার কোথায় ইউজ করতে বলছি, তারও ইউজ আছে। ফটোশপ দিয়ে কিন্তু যে তোমরা রাস্তাঘাটে যে ব্যানার দেখতে পাও বা ফ্যাশন ম্যাগাজিনের যে ডিজাইন গুলো দেখতে পাও, সেই সমস্ত ডিজাইন কিন্তু ফটোশপে হয়। ওই ডিজাইন গুলো কিন্তু পিক্সেলে করলে হবে না। কেন হবে না? কারণ পিক্সেলের ইউনিট পিক্সেল দিয়ে যদি কোনো ডিজাইন বানাও, ধরো তুমি আজকে একটা বইয়ের জন্য ডিজাইন করছো, সেই বইয়ের ডিজাইনটা তুমি 1000 পিক্সেল ক্রস 1000 পিক্সেল করলে দেন, তাহলে কি হবে, ওটা যখন প্রিন্ট করবে প্রিন্টটা খুব বাজে হবে। কেন না, 1000 পিক্সেল বা 1000 পিক্সেলের সাইজ ঠিক করবে, দেখবে কতটা, গিয়ে দেখবে 1000 পিক্সেল, 1000 পিক্সেল হাইট, দেন আমি এটাকে ইঞ্চিতে কনভার্ট, মাত্র 3.33। তো আমি যদি এই সাইজের একটা পিক্সেলে ডিজাইন বানাতাম, কি করতাম, আর বইতে প্রিন্ট করার জন্য দিতাম, ওই ছোট সাইজের জন্য ছবিটা ফেটে যেত। তো এই ধরনের বড় বড় ডিজাইন গুলো করার জন্য তখন আমরা ইঞ্চেস বা সেন্টিমিটার এই ধরনের ইউনিট গুলো, বাট আজকে আমরা পিক্সেল দিয়েই করব। আর কি আছে, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি হচ্ছে গিয়ে তোমার ল্যান্ডস্কেপ আছে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে তোমার যার উইথ বেশি হাইট কম তার ওরিয়েন্টেশন, ঠিক আছে। যার হাইট বেশি উইথ, যেটা ইচ্ছে তুমি দিতে পারো, যেটা আপনি আপনি ডিটেক্ট করো। উইথ কম দিলে তাহলে এটা ওরিয়েন্টেশন এরকম, বাট তুমি যদি তোমার উইথটা বেশি দিয়ে দাও, দেখো, এটা আপনা আপনি ল্যান্ডস্কেপে নিজেই শিখবে, কেন না এটা উইথটা বেশি। আর একটা ছোট্ট অপশন আছে এখানে, আর্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট করে। আর্টবোর্ডটা কি, এটা হচ্ছে এক্স্যাক্টলি ফিগমার যে ফ্রেম বানিয়েছিল ওটা। যদি তুমি আর্টবোর্ডে কমপ্লিট না করো তাহলে কি হয়? তুমি একটা মাত্র ফাইল বানাও, যেমন ধরো এটা করে দিই, ঠিক আছে, তো আমি এটাই ক্রিয়েট করলাম, দেন আমার কাছে এরকম একটা ফাইল। বাট আমি কি করতে চাইছি, ধরো ফটোশপ দিয়ে আমি কিভাবে ডিজাইন, তাহলে আমার তো একটা ফাইলে হয়, মাল্টিপল ফাইল। তো এখানে দেখো আমি এখন মাল্টিপল ফ্রেম আর তৈরি করবো। এটার জন্য আছে আর্টবোর্ড অপশন। তো আমি ব্যাক করি, আরেকটা ক্রিয়েট নিউ করি, ঠিক আছে? আমি আরেকবার বেসিক এবার আমি আর্টবোর্ডটা চেক করি, দেখি। দেখো এবার দেখো, এটা দেখো এক্স্যাক্টলি ফিগমার মতো দেখো, এটা হচ্ছে তোমার আর্টবোর্ড ওয়ান নাম, সেটা তুমি চেঞ্জ করে তোমাদের জন্য পেজ যদি করো তো পেজ নাম দিয়ে দিলে। দেন এবার তুমি চাইছো নতুন একটা পেজ, কি করবে, এই তোমার হোমের উপর ক্লিক করলে, দেন দেখো তোমার চারদিক দিয়ে একটা প্লাস অপশন, যে কোনো একটা দিকে প্লাস ক্লিক করো, দেখবে তোমার কাছে এটা সেম সাইজ। যদি সেম সাইজের না চাও, দেন উপরে ড্র্যাগ করে যাবে,
ফিগমাতে করতে সাইজ, আর এখানে ক্লিক করে এটাকে শিফট করতে হবে। এটা হচ্ছে আর্টবোর্ড অপশনটা চেক করলে এরকম, যদি না চেক করে তাহলে একটাই ফাইল। আমরা যেহেতু আজকে ইউআই ডিজাইন করবো, বেসিক সফটওয়্যার দেখতে, তাই আর্টবোর্ডটা আমি ছাড়াই বানাচ্ছি, আর click না করে। ঠিক আছে? আমি নতুন একটা ফাইল, এখান থেকেও দেখো নতুন ফাইল কি করে, এই যে উপরে ফাইল অপশনটায় যাবে, দেন নিউ, নিউ যখন ক্লিক করবে আবার তোমার আর এবারে আমি ধরো এই সাইজটা যদি আগে একটা বানিয়েছিলাম এবং তাকে একটা সাইজ দিয়ে আমি বানাচ্ছি। আচ্ছা, রেজলিউশনের কথাটা আমার বলা, রেজলিউশন মানে হচ্ছে সিম্পল, যে তোমার যে কোয়ালিটি কেমন, যত তোমার রেজলিউশন বেশি তত তোমার ইমেজের কোয়ালিটি বেশি, এবং এর সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, তো রেজলিউশন বেশি, এক্সপোর্ট করা ইমেজটার সাইজও কিন্তু ততই বেশি। এটা মাথায় রেখে একটা ব্যালেন্স রেজলিউশন, খুব বেশি খুব বেশি রেজলিউশন বাড়ালে তোমাদের মনে হতে পারে ছবির কোয়ালিটি খুব ভালো হবে। সেক্ষেত্রে কি হবে, যেহেতু ছবির সাইজটা বেশি হয়ে যাবে, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ছাড়তে গেলে বা যে কোনো জায়গায় ছাড়তে গেলে এত বড় সাইজের ছবি নেবে না। সেক্ষেত্রে ওই টাইপের কনসিডারেশনে রেখে তোমাকে একটা এরকম ভ্যালু চুজ করতে হবে, এটা কোয়ালিটিতেও ভালো হবে আর সাইজটাও ঠিকঠাক হবে। তো একদম হাই কোয়ালিটির জন্য মোটামুটি 300 রেজলিউশন, রেজলিউশন ইউনিট কি পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার সেন্টিমিটারও করতে হবে, যেহেতু আমরা পিক্সেল সাইজের ইমেজে কাজ করছি, পিক্সেল পার ইঞ্চেই কাজ করছি। দেন নিচে দেখি আরেকটা কি আছে, কালার মোড। তার মধ্যে কি আছে, RGB কালার আছে, CMYK কালার। দেখো সেদিন তোমাদের RGB কালার কি, রেড গ্রিন, এর মেন যে কালার গুলো এখানে ইউজ হচ্ছে রেড কালার, গ্রিন কালার আর ব্ল্যাক। CMYK তে সেখানে ইউজ হয় চারটে কালার, যেগুলো নাম আগে দিয়েছি, তুমি আরেকবার সার্চ করে দেখে নিতে পারো। এছাড়াও গ্রে স্কেল, বিটম্যাপ অনেক কিছু আছে। গ্রে স্কেল আর বিটম্যাপের খুব কম কাজ হয়, জেনারেলি কাজ হয়। RGB তে মোস্ট অফ দ্য টাইম কাজ হয়, বাট CMYK তেও অনেক সময় কাজ হয়। ডিফারেন্স এটাই যে RGB তে রেড গ্রিন এর বিভিন্ন কম্বিনেশনে কালার বানাতে পারো, আর এখানে তুমি এই চারটে কালারের কম্বিনেশন যে কোনো কালার, আর কিছু difference। আর কি বলছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, সেটা কি? দেখো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমার হোয়াইট সেভ করা ছিল, ওই জন্য এই যে নতুন যে ফাইলটা ক্রিয়েট হয়েছিল, এই ফাইল ক্রিয়েটেড ফাইলের কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখো হোয়াইট। যদি আমি হোয়াইটের জায়গায় ব্ল্যাক, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড, যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে দিতাম, ব্যাকগ্রাউন্ডে যে কালার, এই যে এই যে যেখানে আমার মাউসটা এখন চলছে, এই কালারের একটা ফ্রেম তোমার তৈরি। তো আমরা এখন হোয়াইটটাই ইউজ করি, হোয়াইটটারই বানিয়ে, এটা হচ্ছে আমাদের ক্রিয়েটেড ফাইল। এবার দেখো অনেক কিছু আছে, একটা একটা করে মেন যেগুলো নিয়ে আমাদের কাজে লাগে। প্রথমত লেফট সাইডে দেখো অনেকগুলো টুল বার আছে, এই টুল বার গুলো হচ্ছে সেই ফিগমাতে যেমন নিচে অনেকগুলো টুল আছে, তো সেটারই এক্সটেন্ডেড ভার্সন, মানে বেসিক কিছু টুল। এরও অ্যাডভান্স টুল চাইলে উইন্ডো, উইন্ডো যেটা আছে এখান থেকে তুমি অ্যাডভান্স টুল অনেক কিছু নামাতে পারো, বাট এগুলো দিয়েই তোমার মোস্ট অফ দ্য টাইম কাজ হবে। আর কি আছে, রাইট সাইডে একটা লেয়ার্স এর একটা, লেয়ার্স কি, যেটা এক্স্যাক্টলি ফিগমার মতো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এরপরে যদি আমি ধরো এলিমেন্ট অ্যাড করি, রেক্ট্যাঙ্গেল অ্যাড, এটা দেখো একটা নতুন রেক্ট্যাঙ্গেল ওয়ান বলে নতুন লেয়ার তৈরি হয়ে গেল। লেয়ার মানে কি, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। রেক্ট্যাঙ্গেল ওয়ান এর নাম আমি চাইছি ফার্স্ট রেক্ট্যাঙ্গেল রিনেম করতে পারি, যেভাবে ফিগমাতেও করতে পারি। এবার একটা জিনিস আমাকে তোমরা বলো, যে তোমরা যদি এতটা অব্দি করে থাকো, তাহলে মতো বলো যে এই যে ফার্স্ট রেক্ট্যাঙ্গেল, এটার মধ্যে ক্লিক করলে এই যে সিলেকশনের যে টুলটা আছে, ঠিক আছে, এটা কি তোমাদের আসছে? এই দেখো চারদিকে ছোট ছোট বক্স গুলো আছে, এগুলো কি আসছে?
ঠিক আছে, বাকিটা কেউ কি করেছো আমার সাথে দেখে দেখে? আর কারোর ডাউনলোড নেই? নর্মালি তুমি কোথায় এখন জয়েন করি, তোমার কি ডাউনলোড আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি বোধহয় লাস্ট বেশ কয়েকদিন ধরে ক্লাসে ছিলে না, তাই? ওকে, ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম নেই। প্র্যাকটিস করেছো তো? ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট। হ্যাঁ, নিপন কিছু বলছো? তুমি এক সেকেন্ড ইয়ে করো, স্ক্রিন শেয়ার করে তুমি দেখো। আমার নেট এলো? এটা ওকে করো, আমি ফাইলটা দেখতে পাই। হ্যাঁ, তোমার ওই আনজিপ করার মতো কোনো টেনশন নেই, ডাউনলোড করো। কি বলছো? হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি, তোমার ওই উইনরার ওটা আছে ইনস্টল করা, যেটা দিয়ে আনজিপ করে দেবে? ওটা ওটা ইনস্টল করে নাও, কারণ এটা জিপ ফাইল। ফাইল থেকে তোমাকে সমস্ত ফাইল আর ফোল্ডার গুলোকে আনজিপ করে আগে তোমার ডেস্কটপে আনতে হবে, তারপরে install। আমি টাইপ করে দিচ্ছি, আমি টাইপ দিন হলো। তো এই রেক্ট্যাঙ্গেল বানালে তোমাকে এই চারদিকে এই জিনিসটা দেখাচ্ছে, বক্স গুলো আছে, অপশন কন্ট্রোল বলে আর কি। ঠিক আছে, এবার অনেকের ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা দেখাবে যখনই
এখন আমি ক্লিক করছি আর কিন্তু দেখাচ্ছে না কম। সেক্ষেত্রে কি করবে দেখো, উপরে শো কন্ট্রোল ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কন্ট্রোল বলে একটা অপশন, এটাকে আগে এনেবেল করে দেখবে। এটা দেখো, এটার কাজ কি, এটা দিয়ে তুমি বড় ছোট এই জিনিসটাকে যেমন সাইজের করতে পারো। এটা যে কোনো ফিগমা ক্যানভা যেখানে সব জায়গাতেই হয় ওটার মধ্যে exist। আর যদি টিপ টিপে করো তাহলে তোমার রেশিওটা বজায় থাকবে। যেমন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে আমার শিফট টিপে আমি এটাকে বানাচ্ছি, তাহলে এটা স্কোয়ার হিসেবে তৈরি, চারদিকে সাইজটা সেম। দেন দেখি এটা ডিলিট করি আমরা। এটা হচ্ছে কি আছে সিলেক্ট, এখন মুভ টুল দিয়ে কি হয়, যেটা ফিগমাতেও হয়, তুমি তোমার আর্ট বোর্ডের মধ্যে যে কোনো এলিমেন্টকে এটা দিয়ে মুভ করে দেবে। ঠিক আছে? এরপর আমরা দেখি যে জুম করে করবো, আর আমরা আর্ট বোর্ডটাকে যদি কোনো দিকে সরাতে চাই তাহলে কি করে। জুম করার জন্য ফিগমাতে ছিল হচ্ছে কন্ট্রোল প্রেস করে তোমরা মাউসের হুইলটাকে মুভিং বা জুম আউট করতে। ফটোশপে অল্ট প্রেস করতে মাউসের হুইলটাকে তুমি যদি সামনের দিকে বা পেছনের দিকে নিয়ে আসো তাহলে zoom in বা zoom out। আর নেক্সট যদি তুমি আর্ট বোর্ডটাকে সরাতে চাও, ধরো তুমি এখানে আছো আর আর্ট বোর্ডটাকে একটু লেফটে বা রাইটে আনতে চাও, তাহলে দুটো অপশন দেখবে এখানে নিচে হ্যান্ড বলে একটা টুল আছে, হ্যান্ড টুলটা সিলেক্ট করবো, তাহলে এই হাতেরটা চলে এলো। এবার ক্লিক করে সরালে এটা যে কোনো দিকে সরাতে পারো। আর যদি ওটা করে যদি না করতে চাও তাহলে তোমাদের কিবোর্ডে স্পেস কিটা সিলেক্ট করবে, স্পেস কিটা সিলেক্ট করে রাখলে দেখবে হ্যান্ড টুলটা আবার আসবে। এবার তুমি এটা দিয়ে যে কোনো জায়গায় সরাতে পারো। তাহলে বেসিক আমরা এই ফ্রেম ক্রিয়েট করাটা দেখলাম, কোড করা দেখলাম, আর্ট বোর্ডটাকে যে কোনো জায়গায় মুভ করা। এবার কি দেখবো আমরা, দেখি মানে টুলস যেগুলো আছে, মানে হচ্ছে যে তোমার শেপ, শেপ গুলোকে আমরা কি করে রাখবো। আমি যে দেখো একটা জিনিস দেখো, এগুলোকে সিলেক্ট করার পরে দেখো একটা ছোট্ট করে সাব মেনু খুলছে যেখানে রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল এসব আসছে। এগুলো কি করে করবে না, এই যে অপশনটা আছে, অপশনটাকে লেফট ক্লিক না করে রাইট ক্লিক, রাইট ক্লিক করলে দেখবে এই সাব মেনু অপশন গুলো আছে। এখানে দেখবে প্রচুর স্টেপ আছে যেটা তোমার ঠিকমতো সেম ছিল, ওরকম সেম টুল, পলিগন টুল, টিপ টিপে যদি আনো তাহলে একদম পারফেক্ট সার্কেল হবে, টিপ টিপে না আনো তাহলে তোমার একটা এলিপস টাইপের হবে। এবার দেখি এখানে আর কি কি ফিচার্স আছে। কন্ট্রোল সেট করলে তোমার একটা আগের কমেন্ট ছিল ওটা চলে যাবে। তো এখানে দেখি কি কি আছে দেখো, তুমি যদি ধরো তোমার কাছে এই জিনিসটা আসছে না, তবে তুমি যদি এলিপসের এই এলিপস যেটা আছে সেটা সিলেক্ট করো, আর এইখানে এই টুলস সিস্টেমটা সিলেক্ট করো, তাহলে উপরে দেখবে কয়েকটা জিনিস আছে। কি কি দেখো, ফিল, ফিল মানে কি, যেটা ফিগমাতে একদম ইজিলি হতো এটা একটুখানি এখানে একটু কঠিন। তো এটা তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ, ধরুন এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে ফিল করলে কি হয়ে গেল, এই দেখো রেড কালারের ব্যাকগ্রাউন্ড। আর স্ট্রোক মানে হচ্ছে যেটা বর্ডার ওখানে আমি এখানে বর্ডার চেঞ্জ করতে কালারের বর্ডার করতে পারি। আর বর্ডারের মানে স্ট্রোকের পাশে কি অপশন আছে দেখো, স্ট্রোকের উইডথটা কত। ঠিক আছে, এটাকে আমি ধরো কমিয়ে দিয়ে 1 করে দিলাম, একদম ছোট্ট হবে। যদি আমি এটাকে 10 করে দিই একটুখানি বড়, ঠিক আছে, সমস্যা নেই। আবার ধরো কোনো কারণে এই অপশন গুলো চলে গেল, ওরা আনবো আবার, ওই যে যেটা আমি চেঞ্জ করছিলাম, যে শেপটা আমি চেঞ্জ করছি এটা আগে ঠিক করবো, দেন এই শেপের যে সেকশনটা আছে field এর মধ্যে এখানে যাবো। তাহলে দেখো আবার আমাকে যেগুলো, দেন দেখি আর কি কি ফিচার আছে। দেখো এটা হচ্ছে আমার শেপটা আছে, এর শেপটা কিরকম সেটা আমি ডিটারমাইন করছি কি করে। এটা হচ্ছে তোমার একটা সলিড, এখানে কি আছে, এই ডটের মতো থাকতে পারে, ডটের কি হবে দেখো এরকম ডট 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 করে বর্ডার। এছাড়া আরো অনেকগুলো আছে, ডটটাকে আমি ছোট করতে পারি, আর ডটের কর্নার গুলোকে আমি রাউন্ড করতে পারি, কর্নার গুলো এখন শার্প আছে আমি কর্নার রাউন্ড, এরকম কাস্টম অনেকগুলো বর্ডার আমি অ্যাড করতে পারি। এটা টেক্সটের ব্যাপারটা গেল প্রথম। এরপর কি আছে নিচে দেখো, এগুলো এগুলো দেখো নাম কি দেখো, প্রথম হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কি টুল, যদি রাইট ক্লিক করি আরো অনেক অপশন আছে, যেমন এলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল,
এর নিচে কি আছে, ল্যাসো টুল। এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা পরে আমি বলছি, সবকটাই কাজ জেনারেলি একরকম। কিরকম আমি দেখা, ল্যাসোর মধ্যেও নিচে দেখো পলিগোনাল ল্যাসো আছে, আবার ম্যাগনেটিক ল্যাসো, ঠিক আছে। এছাড়া কি আছে, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে তোমার ছবি থেকে যে কোনো ছবি নিয়ে ধরো তুমি কাজ করছো, এখানে কোনো একটা পোর্শনকে সিলেক্ট করা হচ্ছে, এটার কাজ। এখন হয়তো বুঝতে পারলেন, আমি একটা ছবি আগে এখানে নিয়ে দেই, ঠিক আছে। ফিগমাতে ছবি ইম্পোর্ট করা খুব সহজ, বাট এখানে একটুখানি কঠিন। সেটা কি, ফাইল জায়গাটা, ফাইল অপশনটা দেন, করে নিচে স্ক্রল করলে দেখবে প্লেস এমবেডেড বলে একটা অপশন। প্লেস এমবেডেড যদি ক্লিক করো, তাহলে এবার আমি যে কোনো ছবি যদি ক্লিক করি, দেখো ছবিটা ইম্পোর্ট। এবার আমি চাইছি এই ছবিটা হচ্ছে গিয়ে এই ফ্রেমটার কমপ্লিট সাইজ থাকি, তাহলে কি করবো, জাস্ট এখান দিয়ে বাড়িয়ে দেবো, এখান দিয়ে বাড়িয়ে দেবো। তাহলে দেখো ফ্রেমটা যতটা সাইজের ছিল, ছবিটা সেম সাইজের হয়ে গেল। এবং যে এক্সট্রা পার্টটা ছিল ওটা আর আমরা দেখতে। দেন যেটা বলছিলাম, যে সিলেকশন টুলগুলো কি করে কাজ করে। আমি যদি রেক্টেঙ্গুলার মার্কেটিং নিই, তাহলে আমি যে কোনো জায়গাকে সিলেক্ট করলে এরকম রেক্ট্যাঙ্গেল হিসেবে সিলেক্ট, এটা সিলেকশন। এই সিলেকশনটা দেখো একটা প্রবলেম আছে। এই সিলেকশনের পরে যদি আমি শেপ টুল সিলেক্ট করে শেপ দিই, তাহলে দেখো এই শেপটা তো আসছে, বাট এই সিলেকশনটা এখানে রয়েছে। সিলেকশনটা আমি সরাবো কি করে, ধরো আমার কাজ হয়ে গেছে, সিলেকশনটা চাই, কন্ট্রোল ডি যদি প্রেস করি, তাহলে দেখো সিলেকশনটা চলে যাবে। শেপটা আবার delete করি। তাহলে আমার রেক্ট্যাঙ্গুলার মার্কেটিং হয়ে গেল। ল্যাসো টুল কি করছি, ল্যাসো টুল সিলেক্ট করছি, ল্যাসো দিয়ে আমি এটা যেমন রেক্ট্যাঙ্গেল হিসাবে সিলেক্ট করছি, তো আমি এটাকে যে কোনো পাথ হিসেবে পাবো। কারণ আমি এই পাথটা ফলো করে আমি সিলেকশনটা করতে পেরেছি। তা আমি আমার মাউস যেভাবে মুভ করবো, সেই এরিয়াটাই শুধুমাত্র সিলেক্ট। দেন দেখো ল্যাসো দিয়ে দেন সিলেকশন, আমরা কন্ট্রোল ডি করে এটাকে আনসিলেক্ট করে দিলাম। এটার কাজটা কি, যে একটা ছোটখাটো একটা কাজ দেখি। ধরো আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম এবং এই মানুষটাকে এখানে সিলেক্ট করলাম, আর আমার এখানে এই লেয়ারটা সিলেক্ট, দেন আমি কি করলাম, জাস্ট কন্ট্রোল সি আর কন্ট্রোল। দেখো একটা জিনিস দেখো, আমি যেটুকু পার্ট সিলেক্ট করেছি ওটুকু পার্ট খালি কপি হয়ে পেস্ট করি। যদি এই যে আই বাটন গুলো আছে, আই মানে হচ্ছে যে আইটা তুমি ক্লিক করো, তাহলে পেছনের লেয়ারটা সরে যাবে। এটা যদি নিয়ে আসো, তাহলে এই লেয়ারটা আবার চলে যাবে। ঠিক আছে, দেখো আমি যদি এটাকে হাইড করে দিই লেয়ারটাকে, দেখো যেটুকু পার্ট সিলেক্ট করেছিলাম সেটুকু পার্ট খালি পেস্ট হয়ে চলে এসেছে। ঠিক আছে, তো এটা কিছু দরকার নেই। এটা একটা খুব ছোট্ট ইউজের, যে সিলেকশন টুলটা আমরা খুব করতে হবে। সিলেকশন টুলটা খুব স্ট্রং হচ্ছে না, এতে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা আস্তে আস্তে আরো এক্সট্রা গুলোকে দেখবো। ঠিক আছে, দেন এর নিচে ল্যাসোর নিচে কি ছিল, সিলেকশন। কুইক সিলেকশন টুলের কাজটা অনেকটা সেম ল্যাসোর নিচে, বাট একটু ডিফারেন্ট। মানে যে পার্টটার উপর দিয়ে তোমার মাউসটাকে সিলেক্ট করে নিয়ে যাবে, সেই পার্টটাকে অটোমেটিক্যালি এআই দিয়ে ডিটেক্ট করে ধরে নেয়। যেরকম দেখো আমার ছবিতে এই যে এআইটা বুঝতে পারছি যে এখানে একটা জামা আছে, আর এখানে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আর জামার কালার হচ্ছে ইয়েলো। ও আমি যখন এখান দিয়ে নিয়ে যাচ্ছি, দেখো ও খালি হাতের পোর্শনটাকে সিলেক্ট, আবার কন্ট্রোল জেড করে দিচ্ছি ওটা, আবার প্রথম থেকে শুরু করি। এই মুখের জায়গাটা নিয়ে 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 গেলে দেখো খালি মুখটাই সিলেক্ট। এটাও এআই দিয়ে ইন্টারনালি করছে। ঠিক আছে, এটার সুবিধাটা ড্যাশোতে আমাদেরকে পুরো জিনিসটা হাত দিয়ে ড্র করতে হতো, বাট সেই জিনিসটা খুব কঠিন ব্যাপারটা, যে মাউস দিয়ে আমরা কখনো করতে পারি না। তো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা যদি যে কোনো সিলেকশনের উপর হ্যান্ড করে মাউসটাকে সিলেক্ট করি, দেন এআই দিয়ে অটোমেটিক্যালি জায়গাটা ডিটেক্ট করবে। দেন কুইক সিলেকশন টুলের পর কি আছে, ম্যাজিক ওয়ান। ম্যাজিক ওয়ান টুলটা কি, এটা কুইক সিলেকশন টুলের থেকে আরেকটু বেটার। এবং এটাকে কন্ট্রোল ডি করে আনছি। তোমার ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে জাস্ট একটা ক্লিকে তোমার পুরো জিনিস সিলেক্ট। ধরো আমি এই মানুষটার উপরে খালি একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, তখন যতটুকু পার্ট ও এআই দিয়ে সিলেক্ট করতে পারতো ততটুকু পার্ট সিলেক্ট। দেন আমি ধরো আরেকবার ম্যাজিক ওয়ান টুল, যেটুকু পার্ট ওর মনে হচ্ছে, এআই এর মনে হচ্ছে সিলেক্ট করা যেতে পারে, তত পার্ট সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় অ্যাকুরেট হয় না, কারণ
বুঝতেই পারছো যে এআই যেভাবে ডিটেক্ট করছে সেটা ঠিক নাও হতে পারে। তার জন্য বেস্ট সিলেকশন টুল আমরা জেনারেলি ইউজ করি একটা হচ্ছে ল্যাসো ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা পুরো কন্ট্রোলটাই আমাদের হাতে থাকবে যে কোন জিনিসটা আমরা চাইছি। এছাড়া কুইক সিলেকশন টুলটাও বেটার। ঠিক আছে, সিলেকশনের পার্টটা গেল। এরপর নিচে কি আছে, ক্রপ টুল বোঝাই যাচ্ছে। ক্রপ টুলটা দিয়ে আমরা আমাদের যে আর্ট মোডের সাইজটা, যে ফ্রেমের যে সাইজটা আছে এটাকে চেঞ্জ করি। তো তুমি এটাকে ছোট করে দাও, দেন হ্যাঁ, পাশে যদি আমি ক্লিক করি, দেখো এই পুরো ছবিটা ক্রপ হয়ে কন্ট্রোল জেড করে দিচ্ছি, কারণ আমার খুব দরকার নেই। সিম্পল ক্রপও করতে পারি, এছাড়া আমি স্লাইস করতে পারি। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা দেখবে, এক্সপ্লোর করবে, এটা তোমাদের অ্যাসাইন। ক্রপ টুল গেল। দেন কি বলছে, ফ্রেম ফ্রেম টুলটাও তোমরা নিজেরা করবে। আমি যেগুলো মেন সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, তুমি যদি ব্যবহার করো এই অপশনটার উপর, দেখো একটা ভিডিও করে ছোট্ট করে তোমাকে দেখিয়ে দেয় যে কি করছে জিনিস। এটা দিয়েও বুঝতে পারবে যে ফ্রেম একটা সিলেক্ট করলে তার ভেতরে কোনো ছবি দিলে এবার ওই ছবিটা ওই ফ্রেমের মধ্যেই থাকবে, এবং ফ্রেমটা ছোট বড় করলে ওই ছবিটাও সেই অনুযায়ী ছোট বড়। ব্যাপারটা অনেকটা এই ফিগমাতে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে তার ভেতরে ছবি দিলে যেরকম হয়, এক্স্যাক্টলি সেরকম। সেটার জন্য ফ্রেম টুলটা ইউজ। এছাড়া কি আছে, আই ড্রপার। আই ড্রপার মানে আই ড্রপার দিয়ে আমি দেখো যেখানে ক্লিক করবো, সেটার জন্য দেখা যাচ্ছে। তো যেখানে আমি ক্লিক করবো দেখো এই এই যে কালার প্যালেটটা আছে, এখানে সেই কালারটা দেখো select। এই স্ক্রিনটা সিলেক্ট করে দেখো এই কালারটা, এটাও খুব ইউজফুল। এছাড়া আরো অনেকগুলো আই ড্রপারের মধ্যে রয়েছে, এগুলো তোমরা নিজেরা দেখবে। দেন কি বলছে, হোয়াট ফিলিং ব্রাশ। এটার ইউজেসটা কি, এটা আমি একটু থিওরিটিক্যালি বলে দিচ্ছি, যখন আমরা এটা নিয়ে কাজ করবো তখন আরো বুঝতে পারবো। ধরো কোনো জায়গায় একটা ইরেজার দিয়ে কোনো ইরেজ করার কারণে, ধরো তোমার জামার মধ্যে কোনো একটা পোর্শন তোমার ডিলিট হচ্ছে, ঠিক আছে, তো তুমি একটা স্পট ব্রাশ টুলটা ইউজ করে করতে পারো। সেটা হচ্ছে গিয়ে যে জায়গাটা উঠে গেছে সেই জায়গাটার উপর যদি তুমি একবার ব্রাশ করে দাও, আমি দেখানো যে জিনিসটা দেখাবো। দেখো, দেখলে জিনিসটা ইরেজার দিয়ে যেটা আমি ইরেজ করলাম আরেকবার, এই ইরেজার দিয়ে যে পোর্শনটা আমি ইরেজ করলাম, সেটা যদি আমি আমার এই ফিলিং টুলটা নিয়ে আসি এবং এইটার উপরে খালি একবার আহ, করে দিই, ওভার করে দিই, সিলেক্ট করে দিই, তাহলে দেখো ও অটোমেটিক্যালি এআই দিয়ে ওর চারপাশে কিরকম সেটা ডিটেক্ট করে এই জায়গায় কি হতে পারে সেই জিনিসটাকে ও হিল করে। ঠিক আছে, এটা হচ্ছে এই তোমার স্পট হিলিং ব্রাশ টুলের। এছাড়াও খালি হিলিং ব্রাশ টুল আছে, এগুলো তোমরা নিজেরা ট্রাই করে দেখো। দেন হচ্ছে ব্রাশ। ব্রাশ টুলটা ইম্পর্টেন্ট একটা কারণ, এটা দিয়ে অনেক রকম ছবি এডিটিং এর কাজে আমাদের এটা। তো ব্রাশ টুলে দেখো, ব্রাশ টুলে কয়েকটা কন্ট্রোল আছে, দেখি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল ব্রাশ টুল, আর এটা হচ্ছে তার সেটিং। প্রথমে দেখো এখানে এটা দিয়ে ক্লিক করো, ব্রাশের সাইজ কত হবে। এটা পিক্সেলটা হচ্ছে কি তোমার ব্রাশের রেডিয়াস। ঠিক আছে, মানে এই যে ব্রাশটা এখন দেখতে পাচ্ছ ছোট্ট গোল করে যেটা স্ক্রিনে আছে, এটা রেডিয়াস হচ্ছে 62। যত ছোট করবো এটা ছোট হবে, যত বড় করবো বড় হবে। সিম্পল, এটা খুব বড় হয়ে গেল। দেন হার্ডনেস মানে যে পুরো ব্রাশটা এটা যে স্ট্রোকটা হবে সেটা কতটা হার্ডনেস কত। আমি যদি হার্ডনেসটাকে একদম জিরো করে দিই, দেখো হার্ডনেসটা খুব কম। আর যদি আমি হার্ডনেসটাকে একদম বাড়িয়ে দিই, তাহলে দেখো স্ট্রোকটা হার্ড। দুটোর মধ্যে ডিফারেন্স। কন্ট্রোল জেড। এরপর কি আছে, বিভিন্ন টাইপস অফ ব্রাশের, এগুলো কি বলবো। এটা হচ্ছে সফট রাউন্ড। সফট রাউন্ড ব্রাশ, আমি যদি এটাকে একবার চালিয়ে দেখি বড় সাইজ করে, ডিফারেন্সটা দেখো। এটা হচ্ছে এটা হার্ড ব্রাশ, এটার নাম কি, হার্ড রাউন্ড ব্রাশ গুলো কি হচ্ছে দেখো, এই যে ওর ওর চারপাশের যে এরিয়াটা, এটার একটা বর্ডার আছে। সফট রাউন্ডে কি হচ্ছে, এটার চারপাশটা হচ্ছে ব্লার ব্লার, ঠিক আছে।
এই জিনিসটা আমরা ফটো এডিটিং করে কাজে লাগে, যে অনেক ফটোতে দেখবে চারপাশের যে জায়গাটা থাকে ওটা একটুখানি ব্ল্যাক ব্ল্যাক থাকে, আর মেন যে ছবির যে মডেলটা থাকে সে একটুখানি ব্রাইট থাকে। ওই জিনিসটা আমরা অনেক সময় ব্রাশ দিয়ে দেখি, চারপাশে একটা ব্ল্যাক ওভারলে দিয়ে দিলাম, আমি সব কাম এটা করতে পারি, যেন আমি একবার set করে দিয়ে দিই। এরপর কি আছে, ইরেজার। ইরেজার টুলটা খুব করতে পারে, দেখো ইরেজার টুল আমি বোঝাচ্ছি। ইরেজ করার জন্য আমি একবার একটা ছোট্ট জিনিস দেখাই। দেখো, দেখো, এই ছবিটা আমি ধরো আপাতত আনি। এই ছবিটা যদি আমি এখন ইরেজারটা এটা ইরেজ করতে চাই, দেখো আমাকে আমি ইরেজ করতে পারবো। কেন? যে একটা দেখো, একটা সাইন দেখাচ্ছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এখন ইরেজ করা যাবে না। তো আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি একবার, আমাকে কি বলছে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রেস্টারাইজড বিফোর। এটা যে এই যে তুমি লেয়ারের অবজেক্ট গুলো দেখছো, স্ক্রিনশট 92 বা ইমেজ বা ব্যাকগ্রাউন্ড, এগুলো জেনারেলি অনেক রকম টাইপের লেয়ারের অনেকগুলো টাইপ। তার মধ্যে কি একটা হচ্ছে যেটা নাম দেখো স্মার্ট অবজেক্ট, একটা কি রেস্টারাইজ। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট মানে এমন একটা লেয়ার যেটাকে তুমি যে কোনো ভাবে বড় বা ছোট করতে পারো, বা সাইজে তুমি যে কোনো ভাবে ট্রান্সফর্ম করো, সেটাও দেখবে ডিসটর্ট করা বা বিভিন্ন সাইজে মেনটেন করে সব কিছু বলে। আর সেখানে কি হয়, সেখানে তুমি ইরেজার এছাড়া আরো যাবতীয় ব্রাশ মানে টুলগুলো বা একটা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল বলে একটা tool আছে, ওটাও দেখবে। এবং এই যে ফিচার গুলো আছে, টুল গুলো আছে, এগুলো তুমি স্মার্ট অবজেক্ট যে লেয়ার হয় ওগুলোকে ইউজ করবে। স্মার্ট অবজেক্ট সেটার প্রমাণ কি, দেখো ফোনে একটা ছোট্ট করে সাইন দেখাচ্ছে লেয়ারটা, এর মানে হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট। তো আমাদেরকে কি করতে হয়, এই ছবিগুলোকে ইরেজ করার জন্য এলিজিবল বানানো সবার আগে এগুলোকে তোমার র্যাস্টারাইজ লেয়ারে পড়বে। সেটা কি করে করবো, যদি ক্লিক করো ব্রাশ টুলটা নিয়ে তাহলেও করতে পারো। জিজ্ঞেস করবে যে র্যাস্টারাইজ কি করবো, যদি তুমি ওকে করো তাহলে আপনার, এবার যদি সেটা না করো, এই লেয়ারে এসে জাস্ট রাইট ক্লিক যদি করো, দেখবে তোমার কাছে প্রচুর অপশন। তার মধ্যে একটা অপশন দেখবে র্যাস্টারাইজ। এটা যদি ক্লিক করো, এটা দিও। এবার দেখো তুমি ইরেজ করার তোমার কাছে অপশন, যদি সিম্পল ইরেজ করে দেখো ছবি দেখবে। এটার মধ্যে ইরেজার টুলের মধ্যে কিছু যেটা আছে, সেটা হচ্ছে ইরেজার টুলে যদি গিয়ে আমি রাইট ক্লিক করি, দুটো টুল আমার কাছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, একটা ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার টুল হচ্ছে বলতে পারো ইরেজার টুল সবচেয়ে পাওয়ার। এটাও হচ্ছে এআই পাওয়ার। মানে আমি যদি জাস্ট ম্যাজিক ইরেজার টুলটা নিয়ে আসি, জাস্ট একটা ক্লিক করি, দেখো এআই নিজে নিজে কোন জায়গাগুলো ইরেজ করা যেতে পারে এটা ডিটেক্ট করে সেই জায়গাগুলোকে সরিয়ে দেয়। তো আমি যদি এখানে এখানে আবার সিলেক্ট করি, নিজে নিজে ধরে নেবে কোন জায়গাটা ডিলিট করা যেতে পারে, সেটা নিয়েও দেখো। আমি যদি সিম্পল ইরেজার টুল করতাম, তাহলে আমাকে জুম করে প্রত্যেকটা ডিটেলিং করে যে ঠিক কোনটা ডিলিট হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে আমাকে ইরেজ করতে হতো। বাট এই ম্যাজিক ইরেজার টুল ইউজ করার জন্য সুবিধাটা কি হলো, জাস্ট একটা click এ আমি ছবিটাকে, ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করি। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের পাওয়ার। ইরেজিং গেল, এবার দেখি এটা কি আসছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুল নাম শুনে বোঝা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার। ধরো আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম এবং এটাকে ড্র্যাগ, এইমাত্র ড্র্যাগ করি, তো একটা গ্রেডিয়েন্টের পুরো বক্স বক্স হয়ে গেল গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে কি, গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে কালার, এখানে এই যে দু ধরনের, সলিড কালার একটা গ্রেডিয়েন্ট। সলিড কালার হচ্ছে যেখানে তুমি একটাই কালার দেখবে, ব্ল্যাক হোয়াইট তিনটাই কালার দেখবে। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে যেখানে দুই বা তার চেয়ে বেশি মাল্টিপল কালার মিক্স আপ করে, যেমন এখানে ব্ল্যাক আর হোয়াইট মিক্স। আমি যদি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ, এখানে দেখাচ্ছে আমার কাছে গ্রেডিয়েন্ট এখন খালি ব্ল্যাক আছে আর হোয়াইট কালার, এটা হোয়াইট আর এটা black। ধরো আমি এখানে ক্লিক করলাম, দেন কালারে গেলাম, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ব্লু করলাম। দেখো এখানে যদি ওকে প্রেস করি ব্লু হয়ে যাবে, করলাম না প্রেস। আর এটাকে হোয়াইট যেটা আছে হোয়াইটটাকে সরিয়ে দিই, ওটাই ব্লু করে দিলাম। আর এই হোয়াইটটাকে চেঞ্জ করে রেড টাইপের করে দিলাম। আর দেন এখানে সিলেক্ট করে একটা নতুন কালার আছে, তিনখানা কালার আমার গ্রেডিয়েন্ট আমি চাইছি। এটা ধরো এই কালারটা কি আছে,
এবার যদি আমি ওকে টিপি, আচ্ছা এটা সিলেক্ট, এবার যদি আমি আরেকবার বানাই জিনিসটা, দেখো এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট। গ্রেডিয়েন্ট কালার, এখানে দেখো এখন একটা কালার মানে তিনখানা কালার আছে, একটা লাইট, একটা ডার্ক, একটা রেড, তিনখানা কালার মিশে গিয়ে দেখো যেমন একটা শেড টাইপের তৈরি করে, এই যে জিনিসটা তৈরি হলো এটাকে বলে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, বোঝা গেল? আমি আবার শুরু করি, গ্রেডিয়েন্টটা অনেক সময় লাগে। দেন এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, মাঝ, মাঝের কাজ, মাঝের সাইনটা দেখি দেখো বোঝা যাচ্ছে যে এটার কাজ। অনেক সময় আমরা কি করি, আমরা এখন ছোটবেলায় প্যাস্টেল কালার করতাম, প্যাস্টেল কালার দুটো কালার, একটা কালার করলাম একটা রেড কালার করলাম, এখানে আমরা এই গ্রেডিয়েন্ট এফেক্টটা এর মতো দেওয়ার জন্য কি করতাম, যে দুটো কালারের মাঝে আমরা হাত দিয়ে ঘষতাম, তখন আমরা হাত দিয়ে ঘষতাম এবং দুটো কালার মিক্স হয়ে যেত এবং একটা গ্রেডিয়েন্ট টাইপের। এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে স্মার্ট টুল দিয়ে, ঠিক আছে, স্মার্ট টুল দিয়ে আমি ধরো স্মার্ট টুল সিলেক্ট করলাম আর ছবিটা আমার সিলেক্ট করলাম, দেন আবার আমাকে এটাকে রাস্টারাইজ করতে বলবে, আমি করে দিলাম। এবার দেখো এখানে হলুদ কালারের জামা আর এখানে এই অ্যাশ কালারের ব্যাগ, আমি যদি স্মার্চ করে এই জিনিসটা দেখো, প্যাস্টেল কালারে যেমন জিনিসটা করতাম সেরকম স্মার্চ করলে এই কালারটা বেরিয়ে এলো এবং ওই কালারটা এফেক্ট আমাকে। স্মার্চ টুলটা অনেক সময় হেল্পফুল হয়, এখন হয়তো দেখে মনে হচ্ছে এগুলোর কোনটারই হেল্প নেই, বাট তোমাদের যদি বলি প্রত্যেকটা ধরো তুমি এমন একটা ছবি এডিট করতে চাইছো যেখানে তোমার ছবিটা হচ্ছে কি মানে এরকম ব্লাড টাইপের, ঠিক আছে, মানে কিছু কিছু সেকশন এরকম ব্লাড টাইপের, ঠিক আছে, এই ধরনের ক্রিয়েটিভ জিনিসগুলো করার জন্য এই টুলগুলো অনেক, এগুলোর কাজগুলো জেনে নাও, তারপর আমরা আস্তে আস্তে এগুলো। দেন কি হচ্ছে পেন, পেন টুল একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টুল। পেন টুলকে মাস্টার করা অতটা ইজি, ঠিক আছে। পেন টুলের কাজ কি, আমরা যেমন ব্রাশ টুল নিয়ে যদিও বলা হলো, বাট সিম্পল পেন, পেন যখন আমরা করি, পেন সফটওয়্যারটা, ওখানে দেখবে আমরা পেন্সিল দিয়ে ড্র করি, পেন্সিল শেপ ড্র করি, সেরকমই শেপ আমরা ড্র করবো পেন, ঠিক আছে, কি করে করবো, ধরো পেন টুল দিয়ে আমি একটা যে কোনো জায়গায় সিলেক্ট করি, দেখো এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট বলে গেছে, অ্যাঙ্কার পয়েন্ট। এবার আমি কি করলাম, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে এখানে, দেন আমি কি করলাম এই পয়েন্টটাকে বললাম, আমি এই পয়েন্টে একটা লাইন তৈরি করতে চাই, কার্ভ লাইন, কি করে তৈরি করতে পারি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রয়েছে এখন, দেন আমি এটাকে ধরে ড্র্যাগ করলাম, তো ড্র্যাগ যেই মাত্র করবো তত ওখানে একটা কার্ভ লাইন, ঠিক আছে, এই কার্ভ লাইন তৈরি হলে আমি এটাকে এখন ছেড়ে দিলাম, তখন এই কার্ভ লাইনটা, আবার আমি এখানে যে কার্ভটাকে নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। এই পেন টুল কন্ট্রোল করা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে, ফটোশপ, ইলাস্ট্রেটরে এবং যে কোনো অ্যাডোবের সফটওয়্যার। তো আমরা নেক্সট যে আমাদের সেশন গুলো হবে সেখানে পেন টুল করে আরো এফিসিয়েন্টলি ইউজ করা যায় সেগুলো দেখবো। পেন টুলটা যদি আমরা একবার ভালো করে মাস্টার করে নিতে পারি, তাহলে যে সিলেকশন টুল যেটা আমরা দেখছিলাম, সিলেকশন টুলগুলোকে আরো বেটার করে use, কেন, আমরা একদম পেন টুলটা ইউজ করে জুম করবো, দেন পেন টুল ইউজ করে এই প্রত্যেকটা সেগমেন্টে যে কোনো কার্ভ আমরা জেনারেট করবো, ঠিক আছে, তাহলে পেন টুলটার ইম্পর্টেন্স কি জানা গেল। দেন এখানে দেখো তিনখানা টুল আছে, একটা হচ্ছে ডজ, একটা হচ্ছে বার্ন, একটা হচ্ছে স্পন। ফার্স্টে বার্ন দিয়ে, ঠিক আছে, বার্ন আমরা শুনে বোঝা যাচ্ছে কি করতে। এই বার্নটা দেওয়ার সাথে সাথে দেখো আমার কাছে একটা ব্রাশ খুললাম, ব্রাশটাকে আমি আবার আর্ট ডাউন সিলেক্ট করে নিলাম। দেন একটা যে কোনো ছবি, ক্যামেরার ছবিকে আমরা দেখবো অনেক সময় করি ছবিটা বার্ন করা হয়, ঠিক আছে, বার্ন করলে একটা অন্যরকম এফেক্ট আছে, এই এফেক্টটাই ফটোশপ এখানে এই টুলটার মাধ্যমে করো। আমি এই জায়গাটার মধ্যে ব্রাশটা জাস্ট অন্যরকম কালার চলে এলো, এইটা এই যে এফেক্টটা হলো এটা হচ্ছে ছবি বার্ন করলে যেরকম আসে সেরকম। এটা একটু অড লাগছে দেখতে, করবো সফট রাউন্ড ব্রাশটা দিয়ে জাস্ট ওখানে এটাকে বার্ন করবো, ঠিক আছে। আমি যদি এই পোর্শনটা বার্ন করি দেখো এরকম ব্ল্যাক ব্ল্যাক টাইপের, ঠিক আছে, যেটাকে আগের দিন বলছিলাম যে শেড শেড এটা বাড়তে, ঠিক আছে? এটা হচ্ছে বার্ন। দেন কি, দেন হচ্ছে স্পন, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট। এটা কি করে দেখো, এটা আমাদের ছবিতে যে কোনো সেগমেন্টের স্যাচুরেশন বাড়াতে বা কমাতে হেল্প। স্যাচুরেশন সম্পর্কে আমি আগের দিন বলেছি যে যত গ্রে পোর্শন অ্যাড করবো তত স্যাচুরেট হবে, যত গ্রে সরাবো তত
দেখো এখানে আহ, কতগুলো হলো। তো এখানে দেখো মোড বলে একটা দুটো অপশন আছে। এখানে দেখো ডিস্যাচুরেট সিলেক্ট, মানে আমি এখন যে জায়গায় সিলেক্ট করবো সেই পোর্শনটা ডিস্যাচ করবো। ধরো আমি এই যে ফেসটা আছে ফেসের মধ্যে সিলেক্ট করবো, দেখো ফেসটা ডিস্যাচুরেট হয়ে গেল এবং এরকম কালো টাইপের জেনারেট দেখলে। আর যদি আমি স্যাচুরেট করি, এটা দেখো আমি স্যাচুরেট করলে এটার এটা আবার বেরোবে, গ্রে গ্রে পোর্শনটা আবার বেরোবে। আবার আমি যে কালারটা ছিল সেটা ধীরে ধীরে ফিরে যাবে, স্যাচুরেশন বাড়ছে বাড়ছে। এটা আমি ইউজ করতে পারি স্যাচুরেশন বাড়ানো বা কমানো। তাহলে এটা হচ্ছে স্পঞ্জ টুলের কাজ। আর লাস্ট হচ্ছে ডজ, ডজ টুল বলে একটা। এটা কি, ডজ টুলের মাধ্যমে আমি যে কোনো পোর্শনকে যে কোনো পোর্শনের ব্রাইটনেস বাড়াবো। যেমন যদি এর ফেসের এই পার্টটাকে খালি select করি, এই পার্টের উপর দিয়ে ডজ টুলটা চালাই, তাহলে দেখো কি হবে। দেখো এই ফেসের এই পার্টটা আরো আরো ব্রাইটনেস বেড়ে গেল। তো আমি শার্টের এখান দিয়ে চালাই, দেখো শার্টের এখানে ব্রাইটনেসটা বেড়ে গেলো। এটা হচ্ছে ডজ টুলের। এগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যেগুলো কিন্তু ফটো এডিটিং এ প্রচন্ড হেল্প করে। কারণ যে কোনো প্রফেশনাল ফটোগ্রাফি দেখবে এরকম টাইপের অনেক ফিচার্স থাকে, যেখানে দেখবে একটা দিক ডার্ক হয়, একটা দিক খুব লাইট হয়। এই জিনিসগুলো কিন্তু ফটোশপ বা লাইট তুমি সফটওয়্যার গুলো দিয়ে দেন দেখি টেন তো হয়ে গেল। আর টেক্সট টেক্সট কিন্তু যেটা শুধুমাত্র তোমরা বারবার করে সেম টেক্সট যেখানে সিলেক্ট করবে, আমি তোমাদের টেক্সট একটা দাঁড়িয়েছি অ্যাড করতে পারো, অ্যাড করলাম। সেই এই পার্টটা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, টেক্সট টুল, ধরো আমি টেক্সট টুলটাকে সিলেক্ট করলাম। এখানে টেক্সটের ফন্টের নাম দেখাচ্ছে, ফন্টের বোল্ডনেস দেখাচ্ছে। এই ফন্টটা রেগুলার হতে পারে বা বোল্ড হতে পারে, এটা যেহেতু বোল্ড পার্ট রেগুলারটাই দেখাচ্ছে। দেন ফন্টের সাইজ কত হতে হতে পারে কি কি, এটা গ্রেডটা হচ্ছে পিক্সেল, সিগমাতে পিক্সেল। আমি যেটাকে 10 পিক্সেল করি তাহলে এটার সাইজ একটু বাড়বে। আমি যদি এভাবে বাড়াতে না চাই, এই কন্ট্রোল সিলেকশন টুল দিয়ে এরকম করে ড্র্যাগ করলেও সাইজ বাড়বে। দেন কি আছে দেখো, এটা পুরোটা সিলেক্ট করে আমি একটা কালারও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। দেন কি করতে পারি, এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেগুলো আমরা ফিগমাতে বেসিক করতাম ওগুলোই করি। এরপর যদি আরো অ্যাডভান্স দরকার হয়, যখন যখন দরকার হবে তখন দেখা। ঠিক আছে, দেন শেপ সেট কিন্তু আমি বলে দিলাম, হ্যান্ড টুল আমি বলে দিয়েছি। এই হচ্ছে মোটামুটি তোমাদের মেন টুল। আর যেগুলো বললাম সেগুলো তোমরা নিজেরা এক্সপ্লোর করবে। এক্সপ্লোর করার আগে যেটা বললাম, একটু ব্যবহার করলে তোমরা এগুলোর কাজ কি সেটা তোমরা দেখিয়ে দেবো একটা ভিডিও করে করে। এগুলো দেখবে জুম টুল দেখো, এটা তো বুঝতেই পারছো, এটা দেখছো, বা ইয়ে করতে হবে। এটাই হচ্ছে। এই হচ্ছে তোমার মোটামুটি বেসিক টুল। তো আমাকে বলো যে কোন টুল গুলো বুঝতে পারলে আর কোনগুলো পারলে না। আরেকবার বলবো। বলো, জানি তো বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো। হ্যাঁ না, এই রেক্ট্যাঙ্গেল, তার মধ্যে এটা সেকেন্ড। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা যেটা বললাম যেটা হচ্ছে একটা সিলেকশন। সিলেকশন মানে যেটা তোমার ছবির মধ্যে যে কোনো পোর্শনকে সিলেক্ট করে। ঠিক আছে, এই সিলেকশনের ফিচারটা কি, যেমন ল্যাসো টুলটা যদি বুঝতে পারো, ল্যাসো টুল দিয়ে তুমি ড্র করে যে কোনো সেকশন তুমি সিলেক্ট করো। বাট এই রেক্ট্যাঙ্গুলার যে টুলটা আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কেটিং, সেটার কাজ, সেটা খালি রেক্ট্যাঙ্গেল পার্ট হিসেবে সিলেক্ট করো। যেটা পার্ট সিলেক্ট করবো এটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, দেন এবার যেটা বলছিলাম, এটাকে কি করে যদি বেশি করো, কন্ট্রোল বি করো, তাহলে খালি ওই পার্ট যেটা সিলেক্ট করলো ওটা তুমি select করবে। বুঝতে পারলে এবার?
রেক্ট্যাঙ্গুলার মার্কেট হলে এর নিচে কি এলিপস মার্কেট, কন্ট্রোল ডি করলাম। আগেরটা রেক্ট্যাঙ্গেল হিসেবে সিলেক্ট করছি, এবার কি হচ্ছে এলিপসের সাইজে দেখো এইটুকু পোর্শন। এবার যদি আমি কন্ট্রোল সি ক্লিক করি, দেখো কি হলো, আমি যতটা পোর্শন দিয়েছিলাম এলিপসটাকে ধরে নিয়ে ওই পুরো সেগমেন্টটাকে ধরে দেখো। যদি আরেকবার করে দেখি, এই আমার ছবি, এই আমি এলিপস ড্র করলাম, সেগমেন্টটা নিল। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি, এলিপস এলিপস যতটা হলো আগেরটাতে ওই রেক্ট্যাঙ্গেলটা চলে এসেছিল করে, এলিপস যে যে পার্টটা আমি সিলেক্ট করেছিলাম ওই পার্টটা সিলেক্ট হয়ে কপি পেস্ট। আর কি কি আছে দেখো, তোমরা নিজেরাও দেখো। সিঙ্গেল রো মার্কেট, আমি একটা যে কোনো রোকে সিলেক্ট, এতটা অব্দি সিলেক্ট করি, এটা সিঙ্গেল রো মার্কেট বলে আমি ধরো এতটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওটা চলে কারণে নিচ্ছে না জিনিসটা। এটা হবে, তোমরা নিজেরা করে দেখো। যতটুকু রো তোমরা সিলেক্ট করলে অতটা পার্ট হচ্ছে। যদি এতটা অব্দি ব্যাক করি তাহলে এখান থেকে এতটা, ঠিক আছে। আর বাকিরা বলো, কোনো টুল বুঝতে অসুবিধা? দিন, তোমার খুলেছে কত সব, এগুলো দেখেছো তো করে সবটা? ওকে, ঠিক আছে। আর অপর্ণা, হ্যাঁ নিপন বল। আমি আগের ভিডিওতেও বলেছি, বাট আরেকবার বলে গেট ইনটু পিসি বলে একটা ওয়েবসাইট, গেট ইনটু পিসি সার্চ করবে, পিসি, ঠিক আছে? এই ওয়েবসাইট গেট ইনটু পিসি ডট কম। এখানে সার্চ করবে, সার্চ বারে সার্চ করবে অ্যাডোবে ফটোশপ 2019, ঠিক আছে, দেন গো করবে। এটা কিন্তু ক্র্যাক ভার্সন ডাউনলোড, ঠিক আছে। ক্র্যাক ভার্সন আর পেড ভার্সনের মধ্যে ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি, পরে প্রবলেম গুলো হতে পারে। হচ্ছে গিয়ে প্রিমিয়াম ভার্সন গুলোতে মানে এই ছবিগুলো সব অ্যাডোবে ক্লাউডে গিয়ে স্টোর, ঠিক আছে। কোনো কারণে তোমার সিস্টেম থেকে হারিয়ে গেল, ওখান থেকে তুমি ছবিগুলো ফাইল গুলো পেয়ে যেতে পারো, ক্র্যাক ভার্সনে যেটা অবভিয়াসলি পাবে না। দেন তোমার পেড ভার্সনে অনেকগুলো এআই এর প্রিমিয়াম ফিচার আছে, ছবি জেনারেট করার ফিচার, বা ওই যে স্পট হিলিংটা দেখলে ওখানে ওই জায়গাগুলোকে এআই দিয়ে জেনারেট করার ফিচার, এগুলো প্রিমিয়াম টুলটা আছে, ক্র্যাক ভার্সনে থাকে, ঠিক আছে। ওগুলো অতটা যদিও প্রয়োজন পড়ে না, বাট তাও বলে রাখলাম। দেন এই অ্যাডোবে ফটোশপ 2019 এটা আসবে, এটা সিলেক্ট করবে, সে গিয়ে একদম নিচে স্ক্রোল করে দেখবে ডাউনলোড 64 বিট, 64 বিট এটা একটা আসবে। আর যদি তোমার 32 বিট 32 বিট আসবে, যেটা আসবে ওটা ডাউনলোড করবে। আর এই হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এটা ক্লিক করবে, দেখবে এখানে একটা ভিডিও, ঠিক আছে। এখানে একটা ভিডিও খুলবে, এই ভিডিওটায় তোমার সম্পূর্ণভাবে বলে দেওয়া থাকবে কিভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এটা দেখে দেখে করবে, দেখো দেখো। হুম,
ওই দেখো রাইট সাইডে একটা সার্চ বার আছে, দেখতে পাচ্ছ? রাইট তার পাশে গো লেখা আছে। এখানে সার্চ করো অ্যাডোবে ফটোশপ 2009। কি পরে 2009? মানে এক্সাক্ট সার্চ না করলে আসবে, পেজটা ফটোশপের পরে space, হ্যাঁ, এর পরে স্পেস আর ফটোশপ গো করো। দেখো এটা এলো, এটা আবার একদম নিচে দাও, স্ক্রল করো। হ্যাঁ এই দেখো, এটা ডাউনলোড 64 বিট এটা আছে। আর হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এটা, ঠিক আছে? হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, ওটা ক্লিক করলে একটা ভিডিও আছে যেখানে দেখিয়ে দেবে কি করে ইনস্টল করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাকে এইটা ইনস্টল করতে হবে, ডাউনলোড যেটা নিচে দেখাচ্ছে ওটাকে ডাউনলোড করো, তারপর ওটা দেখে নিও। হ্যাঁ, ওকে। আর একটা ছোট্ট সাজেশন, সেটা হচ্ছে গিয়ে আমার ইন্টারনেটটা অফ করে তোমাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? একটা ইন্টারনেট অফ করে একটা যে কোনো অ্যান্টিভাইরাস যদি থাকে সেটা off, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নিপন বলো কি বলছো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরে করো। তাহলে আর কারো কোনো ডাউট আছে? শুভমের কি নেট ঠিক হয়েছে? হ্যাঁ, সেদিন ছিলে তো? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ফটোশপের বেসিকটা শিখলাম, এবার আমরা একটা ছোট্ট ইমপ্লিমেন্টেশন করবো এটা। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন করার আগে একটা ছোট্ট, দেখো এখানে লেয়ার যেটা আছে, ফিগমাতে গ্রুপ করার লেয়ারের জিনিসটা ছিল না, আর এখানে থিম বলে একটা, দেখো যেটা, ধরো আমি আজকে একটা ইমেজ বানাচ্ছি, দেন আমি আরেকটা ইমেজকে আমি এখানে ইমপ্লিমেন্টেশন করছি। এই ছবিটা ধরো আমি সরি সরি। দেখো এই মডেলের ছবিটা আর এই ক্যালকুলেটরের ছবি, এই দুটো আমার কাছে আছে। ঠিক আছে? এই দুটোকে ছোট করছি, দেখো, ছোট ছোট। এবার আমি কি চাইছি, এই দুটো ছবিকে আমি একটা সিস্টেম হিসেবে কনসিডার করাতে চাই। এরকম, ধরো আজকে আমি আমার এই ছবিটাকে এরকম করে মুভ করে এখানে নিলাম, আমি চাইছি যেন এইটাও সেম ভাবে একসাথে চলে, আমি নিজে থেকে যেন এটাকে সরিয়ে আনতে পারি। তো আমি কি করে করবো, এই যে দুটো ছবি আছে এই ছবি দুটোকে আমি একটা গ্রুপ হিসেবে বানাবো, গ্রুপ বানাবো। কি করে বানাতে পারি, দেখো এই লেয়ারটা সিলেক্ট আছে, দেন আমি কন্ট্রোল প্রেস করে থেকে এই নিচের লেয়ারটাকে সিলেক্ট করি। তা দেখো দুটো লেয়ার একসাথে সিলেক্ট হবে। এবার নিচে দেখো এখানে একটা অপশন আছে, তার নাম কি, গ্রুপ। নাম দেখো, ক্রিয়েট এ নিউ, এটা যদি ক্রিয়েট করি দেখো এখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, যেটার আন্ডারে একটা ফোল্ডারের মতো সাইন, তার আন্ডারে এই দুটো ছবি। এবার আমি গ্রুপটার নাম দিতে পারি একটা, গ্রুপ করে আমি নাম দিই। এবার যদি আমি এই গ্রুপটাকে মুভ করে অ্যারো দিয়ে, দেখো এই দুটো ছবি কিন্তু একসাথে এখন move।
আগে একটা একটা করে মুভ করছিল, এবার এই পুরো গ্রুপটা একসাথে move। এটা একটা আছে গ্রুপ করার সিস্টেম। আমি গ্রুপটা আপাতত ডিলিট করি, ছবিটা আরেকবার নিয়ে আসি। এছাড়া কি কি অপশন আছে আরেকবার দেখি। গ্রুপের পাশে দেখো আছে ক্রিয়েট নিউ লেয়ারের অপশন। এটা করলে দেখো একটা নতুন লেয়ার সিলেক্ট ক্রিয়েট হবে। এবার এই লেয়ারটার উপর আমি যা ইচ্ছে করতে পারি। আমি যদি ধরো এই লেয়ারের উপর এখন আমি পেন্ট ব্রাশটা দিয়ে ব্রাশ করলাম, তাহলে এটা খালি এই লেয়ারটার উপরে এফেক্ট করলাম। যদি এটাকে হাইড করে দিই, ছবিটা একদম ইনট্যাক্ট হবে। ঠিক আছে, লেয়ারটাকে আমি ডিলিট কি করে করতে পারি? এক তো আমি ডিলিট কি প্রেসটা করে করতে পারি, আর কিভাবে হয় দেখো, একদম শেষে ডিলিট অপশনটা আছে, এটা যদি সিলেক্ট করি, আমার থেকে আবার কনফার্মেশন নেবে, ইয়েস করলে এটা। দেন এখানে দেখো ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ারের রাইট সাইড দেখো একটা লক, লকের মতো একটা option। এর মানে কি? এর মানে হচ্ছে এই লেয়ারটা লক। লক মানে কি? এই লেয়ারের ওপর তুমি আর চেঞ্জ করতে পারো, এই লেয়ারটা যেরকম আছে এরকম। এটা কেন প্রয়োজন? কারণ একটা বেস লেয়ার সমস্ত ডিজাইনে তোমার থাকা প্রয়োজন। এই বেসের ওপরই তোমার পুরো এডিটিং এর কাজ। একটা লেয়ার এমন থাকবে যেটাকে তোমার লক করে রাখবে। তুমি যদি এটার উপর ক্রিয়েট ক্লিক করো, তাহলে দেখবো এই লকের এটা চলে গেছে। ঠিক আছে, কন্ট্রোল সেট করে রাখবেন। ঠিক আছে। আর আর দেখো এখানে সিলেক্ট করি। দেন এখানে দেখো এই যে এই হুইল ট্যাবটা আছে। ঠিক আছে, দেখি ক্রিয়েট, আসছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট। এর মধ্যে কি প্রচুর অপশন আছে, আস্তে আস্তে আমরা সবকটি দেখবো। আগে দেখি যে সলিড কালার করেছে। সলিড কালার মানে একটা নতুন লেয়ার দেখো ক্রিয়েট হয়ে যাবে, যেটাতে সলিড কালার থেকে আমি এরকম যে কোনো একটা কালার, ঠিক আছে, নতুন একটা সলিড কালারের লেয়ার। ঠিক আছে। আর কি কি আছে? গ্রেডিয়েন্ট আছে, এটা দেখালাম। গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, যে কোনো দুটো কালার সিলেক্ট করতে পারো। দেন এটাও সিলেক্ট করলে, দেন আরেকটা কি, এই কালারটার ওপাসিটি 100 আছে, আর এই কালারটা দেখো 0 আছে, তো তুমি এটার ওপাসিটি বাড়িয়ে দিতে পারো, এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি ওকে করে দিলাম। আমার একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট তৈরি করতে পারো, তো এগুলো ডিলিট করে দিচ্ছি। আর কি আছে? এখানে আরো প্রচুর অপশন আছে, দেখবো এগুলো আমরা আজকেই হয়তো দেখবো। আর কি, এখানে দেখো এফেক্টস বলে একটা সাইন আছে, এটা ক্লিক করলে দেখো এখানে দেখো অনেকগুলো অপশন কি আছে। লেভেল অ্যান্ড এমবস, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, ম্যাক্সিমাম যেগুলো আমরা ইউজ করি ওগুলো দেখি যাবে সবার। ম্যাক্সিমাম তো সব, ম্যাক্সিমাম টাইমে আমরা কালার ওভারলে এটা ইউজ করি। কালার ওভারলে মানে কি? এই যে লেয়ারটা, এই লেয়ারের ওপর যে কোনো একটা কালার ও দিয়ে দেবো। ঠিক আছে, ধরো আমি কালারটা, ঠিক আছে, তো আমার কি হলো, এই ছবির কালারটার উপরে এই কালারটা চলে যাবে। এটা ছোট করলে ধরো খালি আহ, ছবির ওপর যে কালারটা ছিল ওটা ছোট। আমি এটাকে হাইড কি করে করতে পারি? যে এফেক্টস এর মধ্যে কালার ওভারলে এটাকে হাইড করি, দেখো ছবিটা আবার আমি করতে গেলাম, এটা যদি অন করি, পরে একটা লেয়ার চলে এলো এক্সট্রা, এটার একটা সলিড কালার, এটাকে সিলেক্ট করি। দেখো এই কালারটা চলে এলো। এখানে কি কি আছে দেখো, একটা কালার সিলেক্ট করতে পারি। দেন ব্লেন্ড মোড সিলেক্ট করতে পারি। ব্লেন্ড মোড নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো। একটা ছোটখাটো ব্যাপার বলে দিই যে ব্লেন্ড মোড মানে নিচের যে ছবিটা আছে তার উপরের যে কালারটা আছে, এই দুটোর মধ্যে রিলেশন। ঠিক আছে, এই বিভিন্ন টাইপের ব্লেন্ড মোড দেখো করতে পারি। এগুলোর ডেফিনেশন কি আমি নেক্সট দিন বলবো। তখন বিভিন্ন টাইপের ব্লেন্ড মোড ইউজ করলে ছবির টাইপটা বিভিন্ন টাইপের। এই নর্মালটা ইউজ করে তাহলে দেখো পেছনে কি দেখা যাচ্ছে। আরেকটা কি করতে পারি, এই ব্লেন্ডটার ওপাসিটিটা আমি কমাতে পারি। বা ওপাসিটি মানে তো তোমরা জানি কতটা হালকা হবে বা কতটা ডার্ক। এটা হলো কালার ওভারলে পার্ট। এই কালার ওভারলেটাকে এখন এখান থেকে বক্সটাকে এরকম করে আমি delete করি। এছাড়া কি কি আছে? স্ট্রোক। স্ট্রোক মানে দেখো এই তার দিকে একটা বর্ডার তৈরি, বর্ডারের সাইজটা আমি বাড়াতে পারি, বর্ডারের ওপাসিটি আমি কমাতে পারি, যেটা ইচ্ছা আমার। পজিশনটাকে আউটসাইড দিতে পারি, ইনসাইড দিতে পারি, সমস্ত কিছুই করতে পারি। দেন কি আছে? গ্রেডিয়েন্ট ওভারলে। কালার ওভারলে ছিল, এবার হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। এখানে আমরা ওই গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারি। প্যাটার্ন ওভারলে মানে দেখো এই প্যাটার্নটা দিয়ে পুরো ছবি এটা করতে পারি। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো যে আমরা যেটা দেখেছিলাম, আহ দাঁড়াও, ওখান থেকে ডিলিট করি এফেক্টটা।
ড্রপ শ্যাডো যদি করি, তাতে যেমন আমরা একটা শ্যাডো অ্যাড করতাম ছবিতে, সেরকম দেখো এখানেও শ্যাডো অ্যাড করতাম। শ্যাডোর ওপাসিটি কতটা হবে সেটা কন্ট্রোল করতে পারি, ছবির থেকে ডিস্টেন্স কতটা হবে সেটা সিলেক্ট করতে পারি, স্প্রেড কতটা হবে মানে কতটা বড় বা ছোট হবে, সাইজ কত হবে শ্যাডোটা সেটা করতে পারি। নয়েজ যদি অ্যাড করে তাহলে দেখো এরকম একটা গ্রেন একটা এফেক্ট আসছে। অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারি যে কোন অ্যাঙ্গেল দিয়ে হবে, নয়েজটা যেমন এখন কমাই। দেখো অ্যাঙ্গেল যেদিকে অনুযায়ী দেবো, এটা থেকে তোমার বেসিক্যালি লাইট সোর্সের ডিরেকশন, ঠিক আছে? মানে তোমার লাইট যদি আজকে এই অ্যাঙ্গেল দিয়ে আসে, তাহলে শ্যাডো এই অ্যাঙ্গেল দিয়ে পড়বে, ঠিক আছে? এটা বেসিক লাইটের সাইন। সেরকম যে অ্যাঙ্গেল দিয়ে তুমি, দেখো এই অ্যাঙ্গেল দিয়ে যদি লাইট পড়ে তাহলে শ্যাডো এখান থেকে এই জিনিসটাকেই পড়তে হবে, যে অ্যাঙ্গেলটা যেদিকে হবে লাইট সোর্সের শ্যাডোটা উল্টো দিকে। এটা হচ্ছে আমার বেসিক শ্যাডোর কথা। তো আমি এটা সরিয়ে দিলাম, ঠিক আছে? তো এই এফেক্ট গুলো আপাতত আমরা দেখলাম। এবার আমরা কি করবো, একটা সিম্পল ফটো এডিট আজকে আমরা করবো। আমাদের টাস্কটা, এই যে মডেলের ইমেজটা আছে এটাকে আমরা একটা, ধরো ওই জারা স্টাইলে, যেরকম জারা যেরকম তোমার সবসময় দেখবে ওদের প্রোডাক্টের ফটোগ্রাফি হিসেবে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেয়, ওরকম টাইপের একটা গ্রাফিক আমরা ছোটখাটো তৈরি করি। তার জন্য আমাদের আইডিয়াটা কি আছে, সবার আগে ছবিটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কালার ছবি আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কি করে করতে পারি? ছবিটা সিলেক্ট করলাম, দেন এখানে লেয়ার, লেয়ার অপশনটা ক্লিক করলে দেখবে আসবে নিউ অ্যাডজাস্টমেন্ট। এটা হোভার করলে এই অপশন অনেক option। তার মধ্যে কি আমরা চুজ করবো, ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম, আমাদের লেয়ারটার নাম জানতে চাইলাম, এটাকে আমাদের আর দেন মোড, এটাও দেখো আবার নর্মালি রাখছি। আর এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্টটা হবে তার ওপাসিটি কতটা হালকা হবে, কতটা ডার্ক হবে, 100% ওকে ছিল। দেখো ছবিটা নিজে নিজে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো এআই। এরপর দেখো আমাকে কাস্টমাইজ করতে হবে। এরকম রেড, হলো গ্রিন, সায়ান আর এই যে ছবি, যে কালারের লেভেল গুলো আছে এগুলো আমি চেঞ্জ করতে পারি। এগুলো মানে কি দেখো, যে কোনো ছবিতে আমি বললাম যে আরজিবি সিস্টেমে রেড গ্রিন প্রাইমারি কালার, এছাড়া আর কিছু কালার, এই কালার গুলো যে কোনো ছবিতে প্রেজেন্ট। এবার এই কালার গুলোর লেভেল আমরা চেঞ্জ, যেমন এই কালারটা যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, কালার সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, but এই কালারের মধ্যে অনেক জায়গায় কিন্তু রেড পোর্শন, সেটা আমরা হয়তো খালি চোখে দেখে বুঝতে পারছি, বাট ওই ছবিটাকে যদি আমরা গ্রে স্কেলে কনভার্ট করি, তখন আমরা দেখতে পাবো অনেক জায়গায় রেড কালারটা, এই রেড কালারের লেভেলটা আমরা চেঞ্জ করি, আমরা কমাই। দেখো যে যে জায়গাগুলো রেড কালার ছিল, মানে ও বলছে এই কালার জায়গাগুলোতে রেড কালারটা প্রেজেন্ট, ওটার লেভেলটা আস্তে আস্তে দেখো কমে যাচ্ছে সাইডে। আচ্ছা তুমি এই সাইডে আনছি, এই রেডের যে লেভেলটা ওটা বাড়ছে, সাদা হচ্ছে। আমি এটাকে যেখানে ছিল ওখানে, সিমিলারলি ফর ইয়েলো, যেখানে যেখানে ইয়েলো কালারটা ছিল সেটা এদিকে আনলে ব্ল্যাক হবে, আর যেখানে যেখানে ইয়েলো কালারটা ছিল সেটা এদিকে আনলে হোয়াইট। এরকম করে আমরা কালারের কম্বিনেশন গুলোকে চেঞ্জ করি। মেনলি এই ছবিটাতে রেড আর ইয়েলো কালারটা ছিল, জন্য দেখো এই বার গুলোকে চেঞ্জ করলে অনেকটা এফেক্ট হচ্ছে। বাট আমি যদি গ্রিন বা সায়ান বা এই কালার গুলোকে চেঞ্জ করি, দেখো অতটা কিছু এফেক্ট পড়লো না, কারণ এই ছবিতে এই কালার গুলো প্রেজেন্ট ছিল। যদি থাকতো তাহলে লেফটে বা রাইটে নিয়ে গেলে ব্ল্যাক বা হোয়াইট, ঠিক আছে? এই কালার গুলো আমরা দেখলাম। এবার আমরা কি করবো, একটুখানি ছবিটাকে, যে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে, এই ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইটে অতটা অ্যাস্থেটিক না, অ্যাস্থেটিক লাগানোর জন্য কি করতে, যে জায়গাগুলো শ্যাডো আছে সেই জায়গাগুলো শ্যাডো গুলোকে আরেকটু ডার্ক করতে পারি, আর যে জায়গাগুলো লাইট পড়ছে বেশি সেখানে লাইটের ব্রাইটনেসটাকে একটু বাড়াবো। তার জন্য কি করবো, প্রথমত এই রেডটাকে আমি জাস্ট একটুখানি লেভেলটা কম, তাতে কি হলো, দেখো যে যে জায়গাগুলো রেডের একটুখানি রেড হলো, আর বাকি জায়গাগুলো একটু পাই। আর ইউলোটার পরিমাণটা একটু বাড়ালাম যাতে মানে হাইট ফিচারটা আছে। দেখো একটা হালকা অ্যাস্থেটিক ফিচার হলো, এই সাইড গুলো একটু কালো হয়ে গেল, এগুলো একটু সাদা হলো। দেন আমি এটাকে নিয়ে এখন কিছু করবো, আমি চাইছি যে আরো ওই লেভেলটাকে, যেখানে কালো ছিল অলরেডি সেটাকে আরেকটু কালো করবো, আর যেখানে সাদা ছিল ওগুলোকে আরেকটু ভালো এডিটটা আমি করতে চাই। সেটা কি করে করতে পারি, এই যে লেয়ারটা সিলেক্ট আছে,
ইমেজটা কি সবার ফার্স্টে আমি ইমেজের একটা কপি বানাই, ঠিক আছে? এরকম করে জাস্ট কন্ট্রোল C কন্ট্রোল V করে। কেন কপি বানালাম? কারণ এই যে ছবিটা এডিট করছি, এডিট করতে করতে কোনো একটা টাইমে আমার মনে হতে পারে যে আমাকে আরেকবার শুরু করতে হবে। আরেকবার শুরু করার জন্য যদি আমি কপি না করে রাখি, তাহলে এই প্রথমে যে জিনিসটা আমি গিয়ে কাজ করা শুরু করে ওটা কিন্তু হারিয়ে যাবে, ওটা আমি আর পাবো না। সেজন্য আমি একবার কপি পেস্ট করে রেখে দিলাম। এর যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আমি আবার প্রথম থেকে স্টার্ট। এইটা আমার ইমেজটা এবং এটার উপর ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্টটা দেওয়া। এবার আমি কি চাইছি, এই যে ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট এফেক্টটা হলো, এটার উপরে আরেক লেভেল অ্যাড। লেভেল কি? মানে আমি যদি আসি লেভেল অপশনটা আমার আছে, দেখো এখানে একটা গ্রাফ মতো। গ্রাফটা গ্রাফটা ডিনোট করছে যে কোন কোন এরিয়াতে আরজিবি অনুযায়ী কোন কোন এরিয়াতে তোমার কালারের ইন্টেন্সিটি অনেক বেশি, আর কোন এরিয়াতে কালারের ইন্টেন্সিটি অনেক কম। সেই অনুযায়ী দেখো একটা ব্ল্যাকের ইন্টেন্সিটি বাড়ানো বা কমানোর বার, এটা হচ্ছে হোয়াইট। আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি, দেখো হোয়াইটের পরিমাণটা বাড়ছে। আমি যদি এই ব্ল্যাকটাকে এদিকে নিয়ে আসি, দেখো ব্ল্যাকের পরিমাণটা বাড়ছে। আমি কি করবো, ওকে অ্যাডজাস্ট করে এমন একটা ভ্যালুতে নিয়ে আসবো, লেভেলটা এদিকে নিয়ে আসছি, তাতে কি হচ্ছে যে ব্ল্যাক সাইড গুলো কিন্তু ব্ল্যাক গুলো আরো আস্তে 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 ব্ল্যাক, ঠিক আছে? তো এটাকে একটা লেভেলে নিয়ে লেভেল জিনিসটা কাজ শেষ হলো। এবার কি করবো, কার্ভ নিয়ে আবার কাজ। কার্ভ হচ্ছে সেম, দেখো তোমার একটা গ্রাফ দেখো, এই জায়গাটায় তোমার কালার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, এই জায়গাটা কম। এবার এই কার্ভটা দেখো, কার্ভটা এটা হচ্ছে ডিফল্ট লাইন কার্ভ। এই কার্ভের থেকে যদি আমি একটু নিচে নামাই, দেখো ছবিটা ব্ল্যাক। আর যদি কার্ভটাকে উপরে ওঠে, দেখো ছবিটা হোয়াইট। মানে এই ডিফল্ট লাইনের নিচে গেলে ছবিটা আরো ব্ল্যাক হতে থাকবে, ডিফল্ট লাইনের উপরে গেলে ছবিটা আরো হোয়াইট। আমি কি করবো, সবার আগে যে জায়গাগুলো ইন্টেন্সিটি কম সেগুলোকে একটুখানি ব্ল্যাক করলাম, একটুখানি ব্ল্যাক। এতে কি হলো দেখো, ব্যাকগ্রাউন্ডে এরিয়াটা অ্যাশ কালারের, সেটা একটু জাস্ট ব্ল্যাক। আর কি করবো, যেখানে ইন্টেন্সিটি বেশি সেখানে জাস্ট একটুখানি হোয়াইটনেসটা বাড়াবো। এতে এবার দেখো যে জায়গাগুলো ডার্ক শ্যাডো ছিল সেগুলো খুবই ডার্ক হয়ে গেল। আর যেগুলো আমার আহ, আলোর দিকে লাইটের দিকে এক্সপোজ, সেগুলো একটা ব্রাইট। এই যেমন এই প্যান্টটা বেশ সাদা ছিল, তো ডার্ক বেশ সাদা লাগছে। ঠিক আছে, তো আমরা বেসিক এডিটিংটা শেষ। এবার কি করবো, এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো গ্রাফিক্সের নিয়ে একটা ক্যাচি টার্ম থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে যেমন একটা টেক্সট আমরা ধরো কি দিচ্ছি, ওটাকে ধরো আমরা লিখলাম ফ্যাশন। আর সেই ফ্যাশন টেক্সটটাকে বড় করে দিলাম। আচ্ছা, একটা জিনিস নোটিস করো, এই ফ্যাশন টেক্সটটা দেখো আমার ব্ল্যাক কালার সিলেক্টেড আছে। হ্যাঁ, এই কালারটা ইউজ, হ্যাঁ ব্ল্যাকটা সিলেক্টেড আছে, বাট এটার উপরে কিন্তু এই ব্ল্যাক এন্ড হোয়াইটের এফেক্টটা। তার জন্য কি হবে দেখো, যদি এটার কালার চেঞ্জও করি, আমি খুব ব্রাইট একটা কালার দিয়ে দিলাম, ব্রাইট কালার দিয়ে দিলাম, কিন্তু দেখো ব্রাইট কালারটা, কারণ এটার উপরে ব্ল্যাক এন্ড হোয়াইটের এফেক্টটা রয়েছে। কি করবো, এই লেয়ারটাকে জাস্ট টেনে ড্র্যাগ করে এই ব্ল্যাক এন্ড হোয়াইটের পোর্শনটা বাইরে নিই। এটা দেখো যেটা অ্যাকচুয়াল কালার, ওটা আমি ফেরত দেবো। তো এটাকে আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। টেক্সটটাকে সুন্দর করে এই মাঝখানে তুলে দিলাম। আরেকটা টেক্সট অ্যাড করবো। কালারটাও চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। কেন করলাম, কারণ হচ্ছে
আগেরটা ব্ল্যাক করার কারণ পেছনে এই প্যান্টের কালারটা আছে যেটা হোয়াইট, এখানে ব্ল্যাকটা ভালো। এইটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক কালারের টি শার্টের ওপরে আছে, যেন হোয়াইট কালারটা এখানে ভালো fit করবে। এবার কি করতে চাইছি, এই যে আমাদের যেমন করতাম যে কোনো টেক্সটকে আমরা একদম মাঝখানে নিয়ে আসতাম, সেটা আমরা করি কি করে করবো? জাস্ট টেক্সটটা সিলেক্ট করলাম, দেন প্রেস করলাম কন্ট্রোল A। দেখো এখানে অনেকগুলো অপশন পেলাম, এটা হচ্ছে কি লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, ভার্টিক্যাল। আমি যদি এটা ক্লিক করি, এটা একদম সেন্টারে, যদি এটা ক্লিক করি এটা একদম মাঝামাঝি সেন্টারে। কন্ট্রোল Z করে এটা একদম center এ। আর কি বলেছিলাম, এই সিলেকশনটা সরানোর জন্য কন্ট্রোল D প্রেস করবো। এটাকেও ধরো আমি কন্ট্রোল A প্রেস করবো। আচ্ছা, ঠিক আছে, আর এইটাকে এবার কি করবো, যেটা গ্রুপিং এর ব্যাপারটা বলেছিলাম, এগুলোকে একটা গ্রুপ হিসেবে বানাবো। গ্রুপ, এটা রিনেম করে জাস্ট এবার আমি এটাকে একসাথে যে কোনো জায়গায় ওঠাতে পারবো। আরেকটা জিনিস কি করতে পারি দেখো, এই ফটোশপ ফাইলটা তোমার কো ওয়ার্কারের সাথে শেয়ার করতে পারো বা তোমার ক্লায়েন্টের সাথেও শেয়ার করতে পারো। ক্লায়েন্ট যদি ফটোশপ বোঝে, যে সে জিনিসগুলো এতগুলো লেয়ার একসাথে আছে, দেখে বুঝতে পারবে না কোনটার কাজ কি। আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে খুব বেটার অর্গানাইজ। কি করে করতে পারি, এই যে লেভেল গুলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কারেকশনের যে লেয়ারটা আছে সেটাকে পুরো একটা গ্রুপ করে দিতে পারি। দেন এটার নাম দিয়ে দিতে কালার করে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই লেয়ারটার মধ্যে আমি কালার কারেকশন করে ব্ল্যাক ইউজ করেছি, আর এখানে আমার টেক্সট দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। এটা একটা আমরা কি করতে চেয়েছিলাম যে একটা তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেরকম টাইপের একটা পোস্ট আমরা বানাবো। ঠিক আছে, এটা হচ্ছে, এটা খুব বেসিক আজকে আমরা করলাম। তো এবার তোমরা বলো যে কোন জায়গাটা তোমাদের বুঝতে প্রবলেম। বলো, জয়ন্ত। দীপন। আর শুভম। বলো পেন তুমি doubt করো। আচ্ছা, ওটা নেক্সট ক্লাসে ভালো করে দেখো, ঠিক আছে? তো অনেকটা টাইম দেবে। বাকি টুলগুলো বুঝেছো তো, আর এই যে এটা এডিটিংটা করলাম ওটা। ঠিক। আচ্ছা, তুমি আগে করেছো বুঝতে পারছো। তাহলে তো আরো বেটার করতে, প্র্যাকটিস করে নিও একবার। এটাই বানিও আরেকবার। ফন্টের নামটাও বলো। অপর্ণা। নাদিম। ও নাদিমের ওটা দেখানো। বলো, বুঝতে পেরেছো? কার্ডটা নিয়ে কি প্রবলেম বলো। হ্যাঁ, তুমি ওটা দেখবে, যত চেঞ্জ করবে ভ্যালু গুলো বুঝতে পারবে যে কি হচ্ছে।
মেন কনসেপ্ট এটাই যে কার্ডটাকে উপরের দিকে ওঠালে যে জায়গাগুলো হোয়াইট আছে ওটা আরো হোয়াইট হবে, যে নামালে যেখানে ব্ল্যাক আছে ওগুলো আরো ব্ল্যাক। হ্যাঁ। আর তোমার ওটা আমি একবার বলে দিই, এটা ধরো নতুন ফাইল চাইছো, এই ধরো যে কোনো একটা আইকন, এটার কালারটা চেঞ্জ করতে, তাই তো? দেখো এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেখো, তো ডিজাইনটা ট্রান্সপারেন্ট হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। এরপর পেজটাকে সিলেক্ট করবো, দেন এখানে যাবো এই যে এফেক্টস, এফেক্টসে গিয়ে কালার ওভারলে। এবার আমি যে কোনো কালার যেটা আমি চাইছি সিলেক্ট করে নিই। ধরো এটা হোয়াইট করতে চাইছি, তো হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে। এবার এই কালারটা আইকনটা আমার হোয়াইট হবে। এবার এটাকে এক্সপোর্ট করবে কি করে, যে ফাইলে যাবে, এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এখানে ছিল কোথায়, এই চ্যাট, নামটা দিলাম চ্যাট ফাইল, সেভ হয়ে গেল। এই যে দেখো এটা এটা ব্ল্যাক আর এটা হোয়াইট, ঠিক আছে। তা আর কারো কিছু ডাউট থাকলে বলো না, তো আমি help করবো। পরে কোনো ডাউট হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, প্রবলেম করছো আমাকে contact। তো হয়তো আমার রিপ্লাই করতে টাইম লাগতে পারে, বাট দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওকে। এটাই কোনো প্রবলেম হয় না জানি, ঠিক আছে, তুমি ইন্টারনেটটা অফ করে করবে তাহলে আর কোনো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমি এন্ড করি আজকে। ঠিক। ঠিক আছে, চলো সবাই টাটা, গুড নাইট।